আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে কনিক ভার্সিটি রিটেন স্পেশাল ক্লাস। তো আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে মাশফিক। তো তোমাদের আজকের এই ক্লাসটা আমি নিতে যাচ্ছি। হোপফুলি হচ্ছে ক্লাসটা তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারবে। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে ফেলি। তো হোপফুলি হচ্ছে অলরেডি তোমাদের এই চ্যাপ্টারটা ভালো মতো পড়া আছে। চ্যাপ্টারটার যে হচ্ছে খুঁটিনাটি ফর্মুলাগুলো আছে সেগুলো তোমাদের জানা আছে। বিকজ এই ক্লাসগুলোতে কিন্তু আমরা শুধুমাত্র ম্যাথ নিয়েই কাজ করি। এখানে কিন্তু তোমাদেরকে আমরা হচ্ছে থিওরি বা এরকম ফর্মুলাগুলো দেখানো হয় না, তাই না? আচ্ছা, তো আমি সরাসরি অঙ্কে চলে যাই। তো শুরুতে হচ্ছে আমরা কিছু পরাবৃত্ত সংক্রান্ত ম্যাথ করতে চাই। দেখো প্রশ্নে বলা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকলস টু 12x, ওয়াই স্কোয়ার ইকলস টু 12x, এই যে পরাবৃত্তটা আছে এর উপকেন্দ্রিক লম্বের ওকে, উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু, দেখো ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু এবং দিকাক্ষ ও অক্ষের ছেদবিন্দু, একটু দাঁড়াও তো। আচ্ছা হ্যাঁ, আমরা সেটাকে একটু লক করে নিই। ওকে, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 12x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু এবং দ্বিকাক্ষ ও অক্ষের ছেদবিন্দু সংযোগ রেখার সমীকরণ বের করতে বলছি। বিশাল বড় একটা লাইন। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে একটু এই গ্রাফটা আঁকি। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটা গ্রাফ দেখতে কীরকম হয়? এটা যদি আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হয়, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর শীর্ষবিন্দু হবে মূল বিন্দুতে, তাই না? আচ্ছা, শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে এবং শীর্ষ থেকে এ পরিমাণ দূরত্বে থাকবে এর ফোকাস এস, এ পরিমাণ দূরত্বে থাকবে এর ফোকাস এস, এবং এ পরিমাণ দূরত্বে থাকবে এর নিয়ামক রেখা। তাহলে এই হচ্ছে ধরো আমাদের নিয়ামক রেখাটা। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন ওয়াই স্কোয়ার ইকলস টু 12x, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, ওয়াই স্কোয়ার ইকলস টু 12x, এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি? ওয়াই স্কোয়ার ইকলস টু 4 ইন্টু 3 ইন্টু এক্স। তাহলে এটাকে যদি হচ্ছে আমরা ওয়াই স্কোয়ার ইকলস টু 4ax এর সাথে কম্পেয়ার করি, এর ভ্যালু কত আসে ভাই? 3। তাহলে এ এর ভ্যালুটা হচ্ছে 3। আচ্ছা, এখন এ এর ভ্যালু যদি 3 হয়, তাহলে আমাদের উপকেন্দ্রটা কত? 3,0, মূলবিন্দু থেকে 3 ঘর ডানে 3,0। আচ্ছা, এবার আমরা জানি যে এই মূলবিন্দু থেকে 3 ঘর, মূলবিন্দু থেকে এ পরিমাণ ডানে গেলে উপকেন্দ্র পাই। আবার এই উপকেন্দ্র থেকে আমরা যদি হচ্ছে 2a পরিমাণ উপরে উঠি, তাহলে হচ্ছে আমরা উপকেন্দ্রিক লম্বের ঊর্ধ্ব দিকের প্রান্তবিন্দু পাবো, এবং 2a পরিমাণ যদি আমরা নিচে নামি, তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক প্রান্তের মানে নিচের দিকের প্রান্তবিন্দুটাকে পাবো। তো প্রশ্ন কিন্তু আমাদেরকে বলছে কি, ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের এই প্রান্তবিন্দুটা দরকার। তো ভাই এই প্রান্তবিন্দুটার স্থানাঙ্ক কত? দেখো আমি এই প্রান্তবিন্দু পাওয়ার জন্য এ ঘর ডানে গেলাম, 2a পরিমাণ নিচে নামলাম। তাহলে এ ঘর ডানে গেছি, তাহলে ভুজের মান এ, আর সেখান থেকে 2a পরিমাণ নিচে নামছি, তাহলে কোটি হবে কত? -2a। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? a, -2a। a, -2a সমান সমান কত আসে? a এর ভ্যালুটা কত? 3। তাহলে 3, -6। তাহলে আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক 3, -6। ওকে, আচ্ছা। এবার খেয়াল করো ভাইয়া, এই যে আরেকটা বিন্দু আছে, এটা কি? দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এরকম পরাবৃত্তের ক্ষেত্রে এক্স অক্ষ হয় অক্ষরেখা, আর এটা হচ্ছে নিয়ামক রেখা। তাহলে অক্ষরেখা নিয়ামক রেখার ছেদবিন্দু কি এই বিন্দুটা না? তাহলে এই বিন্দুটা দেখো তো মূল বিন্দুর সাপেক্ষে এ পরিমাণ বাম দিকে আছে, বা আমাদের এখানে এর ভ্যালু কত? 3। তাহলে 3 ঘর বামে আছে, তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত 3 ঘর বামে থাকা এই বিন্দুটার স্থানাঙ্ক কত? -3,0। এখন প্রশ্নে আমাদেরকে যে সমীকরণটা বের করতে বলতেছে, এই সমীকরণটা কোন কোন বিন্দু দিয়ে যায়? ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু এবং আমাদের অক্ষরেখা নিয়ামকের ছেদবিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে যায়। তাহলে নির্ণয় সরলরেখা কি হবে? নির্ণয় সরলরেখাটা হবে হচ্ছে এই সরলরেখাটা। ঠিক আছে, তো চলো আমরা এটা সমীকরণ বের করি। তাহলে -3,0 আর 3,-6 এই দুইটা বিন্দু দিয়ে যায়। ফর্মুলা কি? নির্দিষ্ট দুটো বিন্দু দিয়ে গেলে সরলরেখার ফর্মুলা হচ্ছে y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইকুয়ালস টু x - x1 ডিভাইডেড বাই x1 - x2। তাহলে ভাই আমাদের এখানে x1 y1 হচ্ছে -3,0, তাহলে y1 এর ভ্যালু 0, y2 এর ভ্যালু কত? -6। তাহলে y - 0 ডিভাইডেড বাই 0 - -6, তাহলে 0 + 6 ইকুয়ালস টু x - x1, x1 এর ভ্যালু -3, x2 এর ভ্যালু 3, তাহলে x - -3 তার মানে x + 3 ডিভাইডেড বাই x1 - x2, তাহলে -3 - 3। তাহলে সব মিলে কত আসতেছে দেখো, এখানে থাকে y/6 আর এখানে থাকলো হচ্ছে x + 3 ডিভাইডেড বাই -6।
তাহলে বোথ সাইডে হচ্ছে আমরা এই 6 দিয়ে কাটাকাটি করে দিই, -1 দিয়ে যদি এপাশে গুণ করে ফেলি আসবে কত? আসবে হচ্ছে -y ইকুয়ালস টু x প্লাস 3। তাহলে সমীকরণটা কি দাঁড়াইলো? x প্লাস ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ। হোপফুলি বুঝতে পেরেছো? তাহলে দেখো, তোমরা যদি পরাবৃত্তের গ্রাফটা বা কনিকের চ্যাপ্টারের যে কোনো ম্যাথই তুমি যদি এরকম গ্রাফটা ভালোভাবে বুঝো, ইজিলি সলভ করতে পারবা। আমার এটার জন্য কিন্তু কোনো ফর্মুলা মুখস্থ রাখা লাগেনি। লাগছে কি? কোনো ফর্মুলা কিন্তু আমরা মুখস্থ রাখি না, আমরা জাস্ট এই ফরম্যাটটা মাথায় রাখছি। আর কি মাথায় রাখছি? যে শীর্ষ থেকে এ পরিমাণ ডানে গেলে আমরা উপকেন্দ্র পাচ্ছি, আর এর ঘর পরিমাণ বামে গেলে নিয়ামক আর অক্ষরেখার ছেদবিন্দু পাচ্ছি। এতটুকু মাথায় রাখলে বাকিটা ছবি আমাকে বলে দিচ্ছে। এই জন্য গ্রাফ আঁকা ভালোভাবে পারতে হবে কনিকের প্রশ্নে রিটেন সলভ করার জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা সামনে যাই। পরবর্তী প্রশ্নে কি বলতেছে দেখো। নেক্সট প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে পি এর কোন মানের জন্য 4 বিন্দুটি x² মাইনাস 8x প্লাস py প্লাস 7 ইকুয়ালস টু 0 পরাবৃত্তের উপকেন্দ্র হবে। আচ্ছা, তাহলে এই যে পরাবৃত্তের সমীকরণটা দেওয়া আছে, আমরা এর উপকেন্দ্র বের করতে চাই। এবং উপকেন্দ্রটা আমরা যখন, যেহেতু এখানে পি দেওয়া আছে সমীকরণে, তাহলে উপকেন্দ্রটাতে পি থাকবে। তাহলে এখন প্রশ্ন মতে যদি উপকেন্দ্রটা 4,4 হয়, তাহলে ওই পি এর মানটা কত পাওয়া যাবে? এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে চলো আগে আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে পি এর ভ্যালুটা বের করি। তাহলে ফার্স্টে আমরা যেটা করব সেটা হইল এই জিনিসটাকে আমরা আগে প্রমিত আকারে নিয়ে আসব। তাহলে দেখো তো, এটাকে আমরা একটু সাজায় গুছায় কি লিখতে পারি। দেখো, ফার্স্টেই হচ্ছে আমরা এক সংক্রান্ত জিনিসগুলোকে এক পাশে রাখবো, বাকি সবাইকে অপর পাশে পাঠিয়ে দিব। এই রাশিটাকে পূর্ণবর্গ করার জন্য আমরা দেখতে পাচ্ছি একটা 4² লাগবে। তাহলে এই পাশে আমরা একটা 4² নিয়ে আসি। তাহলে কি হয়? এটা x মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? মাইনাস পি ওয়াই। দেখো, -7 প্লাস 16 কত হবে? এটা প্লাস 9। তাহলে x মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস পি যদি কমন নেই তাহলে আসতেছে কত? y মাইনাস 9/p। ওকে, আচ্ছা। তাহলে এগুলোর চেহারা দেখলে কেমন? এগুলোর চেহারা হচ্ছে দেখতে এই ফরম্যাটের মতো, এই ফরম্যাটের মতো। x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু y মাইনাস বিটা, এটার মতো। এ সকল ক্ষেত্রে শীর্ষবিন্দু আর আগের মতো 0,0-তে নাই, নর্মাল কেসের মতো 0,0-তে নেই। এখন শীর্ষবিন্দু চলে গেছে আলফা কমা বিটা বিন্দুতে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যে কোনো বৈশিষ্ট্য বের করতে নিয়মটা কি? নিয়ম হচ্ছে ভাইয়া, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যে কোনো রকমের বৈশিষ্ট্য বের করার নিয়ম হইল এই যে তোমার যেখানে নর্মালি কি থাকে, প্রমিত চেহারায় কি থাকে? প্রমিত চেহারায় থাকে x² ইকুয়ালস টু 4ay, তাই না? তাহলে শীর্ষবিন্দু আলফা কমা বিটাতে হয়ে যাওয়ায় x এর বদলে লিখতে হয় আমাদের x মাইনাস আলফা, y এর বদলে লিখতে হয় y মাইনাস বিটা। তো এখন আমরা যে সিম্পলি এই যে এখানে x মাইনাস আলফা আছে এই জিনিসটাকে ধরে নিব ক্যাপিটাল x, আর এই যে এখানে y মাইনাস বিটা আছে এই জিনিসটাকে ধরে নিব ক্যাপিটাল Y। আচ্ছা, তাহলে আমাদের সমীকরণটা দেখতে প্রমিত চেহারার মতো হয়ে যায়, আদর্শ অবস্থা মতো হয়ে যায়। x² ক্যাপিটাল x² ইকুয়ালস টু মাইনাস পি ইন্টু ক্যাপিটাল ওয়াই। ওকে ভাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে প্রমিত সমীকরণটাকে x² ইকুয়ালস টু 4ay, তাহলে সেই হিসাব অনুযায়ী 4a এর ভ্যালুটা কত? মাইনাস পি। তাহলে সেই হিসাব অনুযায়ী a এর ভ্যালুটা কত ভাইয়া? a এর ভ্যালুটা হচ্ছে মাইনাস p/4, তাই না? আচ্ছা, তাহলে a এর ভ্যালু হচ্ছে -p/4। ভালো কথা। এখন আমরা কি চাই? আমরা চাই হচ্ছে উপকেন্দ্র বের করতে। তো x² ইকুয়ালস টু 4a, y এর ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি আসে? উপকেন্দ্রের স্থানাঙ্কটা আসে হচ্ছে আমাদের 0,a, তাই না? 0,a। আচ্ছা, তাহলে এই যে 0,a এটা আমরা কোন স্থানাঙ্কে বের করতেছি? নর্মালি তো আমরা কোন ধরনের স্থানাঙ্ক ইউজ করি? স্মল এক্স স্মল ওয়াই, এরকম এক্স ওয়াই স্থানাঙ্ক ইউজ করি। বাট আমাদের এই ম্যাথে আমরা স্মল এক্স আর স্মল ওয়াই এর জায়গায় কি নিয়ে আসছি? ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই নিয়ে আসছি। তার মানে আমাদেরকে এখানে কি লিখতে হবে? ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই স্থানাঙ্ক লিখতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু অনেকের ভুল হয়, এতটুকুই বের করে চলে আসে। আচ্ছা, তো দেখো, তাহলে আমরা একটু a এর মানটা বসায় দিই। a এর মান কত? -p/4। ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল এক্সে কত আছে? x মাইনাস 4, আর ক্যাপিটাল ওয়াইতে কত আছে? y মাইনাস 9/p।
ওকে, আচ্ছা। তাহলে আমরা যদি হচ্ছে এই যে একটা ক্রোমোজোর পাইছি, ক্রোমোজোরগুলো সলভ করি, তাহলে অ্যাকচুয়ালি স্মল এক্স স্মল ওয়াই স্থানাঙ্কে মানে হচ্ছে আমাদের যেটা অরিজিনাল স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কে আমি কোঅর্ডিনেটটা পেয়ে যাব, উপকেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে চলো বের করি। দেখো x-4 = 0, তার মানে x এর ভ্যালু কত আসে? 4। ওকে, আচ্ছা। অপরদিকে y-9/p হচ্ছে -p/4, তাহলে সেখান থেকে আমাদের y এর ভ্যালুটা কত হবে? আমরা এটাকে একটু উপরে উঠায় দিই, একটু লক করে লেখাটাকে একটু উপরে তুলে দেই, তাহলে আমাদের জায়গা হবে এই জায়গাতে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে y-9/p -p/4, এখান থেকে আমি যদি একটু y এর ভ্যালুটা বের করি, সেটা কত হবে? 9/p -p/4। তাহলে আমাদের স্থানাঙ্কটা কত আসলো? উপকেন্দ্রের স্থানাঙ্ক আসলো হচ্ছে xy স্থানাঙ্কে, মানে অরিজিনাল স্থানাঙ্কে x এর ভ্যালু আসছে 4, y এর ভ্যালু আসছে এত। তাহলে 4, 9/p -p/4। ঠিক আছে, আচ্ছা। তো এখন প্রশ্ন মতে এই জিনিসটার ভ্যালু কত হওয়া উচিত? এই জিনিসটার ভ্যালু 4,4 হওয়া উচিত। তো দেখো অলরেডি ভুজ তো মিলেই গেছে, এখন কোটিটা মিলাইতে হবে, কোটির মান 4 বানাইতে হবে। তাহলে কোটির মান 4 হওয়া শর্তেই আমাকে পি এর ভ্যালুটা বের করা লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো করি। তাহলে 9/p -p/4 হচ্ছে আমাদের কত আসলো? 4। আচ্ছা, তাহলে আমরা যদি লসাগু করে ফেলে আসতেছে হচ্ছে 36 - p² = 4। তাহলে এখান থেকে যদি আমরা একটু সাজায় লিখি 36 - p² = 16p, সেখান থেকে আমরা কত পাবো? p² + 16p - 36 = 0। ওকে, ঠিক আছে। এবার চলো আমরা এটাকে সলভ করি। তো তুমি চাইলে হচ্ছে এটাকে তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে পারো। উৎপাদকে বিশ্লেষণ করলে কীভাবে করা যায় দেখো তো? 36 আছে, তাই তো? তাহলে এটাকে ভেঙে কী লেখা যায়? 1 × 36, 2 × 18। তাহলে 2 এর 18 দিয়ে হচ্ছে 16 বানানো যায়। তাহলে p² + 18p - 2p - 36 = 0। যদি আমরা p কমন নিই তাহলে কি লেখা যাবে? p + 18। আর এখান থেকে যদি আমরা -2 কমন নিই তাহলে কি লেখা যাবে? p + 18 = 0। এবার যদি আমরা p + 18 কমন নিই তাহলে কি লেখা যাবে? p + 18 × p - 2 = 0। তাহলে p এর ভ্যালুগুলো কি আসলো? 2, -18। ঠিক আছে ভাই, সলভ করে ফেললাম আমরা। ওকে, আচ্ছা। তো ভাই দেখো এই অঙ্কটা কিন্তু বলা যায় আমাদের ভার্সিটি রিটার্নের জন্য বেশ বড়, বাট এটা কিন্তু হচ্ছে তোমার ডিউতে দিয়ে দিচ্ছে, সো কিছু করার নেই, সলভ করতে হবে। সো এই ক্ষেত্রে ম্যাথে প্রফিসিয়েন্সি থাকা লাগবে। প্রফিসিয়েন্সি থাকলে, যদিও নর্মালি হচ্ছে তোমার 2.5 মিনিট পাওয়া উচিত, বাট ধরো তুমি এটার পিছনে 3 থেকে 4 মিনিট হয়তো দিলা, দেখা যাবে অন্য একটা ম্যাথ খুবই ছোট, ওটা আবার বেশ তাড়াতাড়ি করে ফেললে 1 মিনিটের ভিতরে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পারছি। চলো আমরা পরের ম্যাথে যাই। নেক্সট ম্যাথ আমাকে কি বলতেছে দেখো। নেক্সট ম্যাথে বলা হচ্ছে একটি পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ x - c = 0 এবং তার উপকেন্দ্র c', 0, আচ্ছা, বিন্দুতে অবস্থিত। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, তো দেখা যাবে এরকম কণিকের বিভিন্ন সমীকরণ বের করার ম্যাথে তোমাকে উপকেন্দ্র দেওয়া থাকে আর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকে। তাহলে এরকম কন্ডিশন দেওয়া থাকলে আমরা হচ্ছে তোমার কিভাবে সেখান থেকে পরাবৃত্তের সমীকরণ, মানে যে কোনো কণিকের সমীকরণ বের করতে পারি। দেখো আমার কাছে কি বলা আছে? উপকেন্দ্র বলা আছে, নিয়ামক রেখা বলা আছে। তো ভাইয়া আমরা তো জানি যে কোনো কণিকের ক্ষেত্রেই, সেটা পরাবৃত্ত হোক বা না হোক, যে কোনো কণিকের ক্ষেত্রেই ফান্ডামেন্টাল একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা ধরো পরাবৃত্তটার অক্ষরেখা। তাহলে যে কোনো কণিকের ক্ষেত্রে ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য হচ্ছে এই কণিকের উপরস্থ যে কোনো বিন্দুর, কণিকের উপরস্থ যে কোনো বিন্দু, ধরো পি এক্স, y, তাহলে এরকম যে কোনো বিন্দুর উপকেন্দ্র এস, আমাদের এখানে উপকেন্দ্রটা কত? c', 0। তাহলে উপকেন্দ্র এস থেকে এরকম যে কোনো বিন্দুটার দূরত্ব, এই দূরত্বটা নিয়ামক রেখা থেকে বিন্দুটার যে লম্ব দূরত্ব আছে, লম্ব দূরত্ব হচ্ছে pm। উপকেন্দ্র থেকে পি বিন্দুটার দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব, আর পি বিন্দুটার নিয়ামক রেখা থেকে লম্ব দূরত্ব pm। আমরা জানি যে কণিকের শর্তটা আসে হচ্ছে এই দুটো দূরত্বের অনুপাত থেকে, যে SP/PM = E। তো ভাইয়া দেখো আমাদের কাছে কিন্তু নিয়ামক রেখার সমীকরণটা বলে দেওয়া আছে এবং উপকেন্দ্রটা বলে দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু চাইলেই E এর ভ্যালু বের করে এই শর্ত অ্যাপ্লাই করে সঞ্চারপথের সমীকরণ বের করতে পারি। সঞ্চারপথের সমীকরণটা কি আসবে? এটা কণিকের সমীকরণ আসবে, কারণ শর্তটা কি? কণিকের শর্ত। আচ্ছা, তো এখন আমাদের E এর ভ্যালু লাগবে। তো ভাই কথা হইলো আমরা পরাবৃত্ত নিয়ে কাজ করতেছি। পরাবৃত্তের জন্য E এর ভ্যালু কত? পরাবৃত্তের জন্য E এর ভ্যালু 1।
ঠিক আছে, তাহলে চলো আমরা বসাই দিই 1। তাহলে সেখান থেকে আমরা আসলে কি পাই, এসপি ইকুয়ালস টু পি এম। ওকে, আচ্ছা, তাহলে এসপি কত, এক্স কমা ওয়াই বিন্দুটার সি প্রাইম কমা জিরো বিন্দু থেকে দূরত্ব, তাহলে এটা কত হবে, রুট ওভার এক্স মাইনাস সি প্রাইম হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, দূরত্বের ফর্মুলা। আচ্ছা, আর পিএম হচ্ছে কি, এক্স কমা ওয়াই বিন্দুটার এই সরলরেখা থেকে লম্ব দূরত্ব, সরলরেখাটার সমীকরণ কি, এক্স মাইনাস সি ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স মাইনাস সি ইকুয়ালস টু জিরো, এই সরলরেখা থেকে এক্স কমা ওয়াই এই বিন্দুটার লম্ব দূরত্ব। আচ্ছা, তাহলে চলো লিখে ফেলি আমরা, কত হবে, মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ। আচ্ছা, তাহলে বোথ সাইড থেকে আমরা একটু স্কোয়ার, রুটটাকে তুলে ফেলার জন্য একটু স্কোয়ার করি বোথ সাইডে, তাহলে এই পাশে রুটটা উঠে কত হবে, এক্স মাইনাস সি প্রাইম হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত, এক্স মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1, বুঝছেন, আমরা স্কোয়ার করছি। ওকে, আচ্ছা, তাহলে এরপরে কি আসতেছে দেখো, আমরা একটা কাজ করি, এই এক্স মাইনাস সি প্রাইম হোল স্কোয়ার কি ইকুয়ালের ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সি প্রাইম হোল স্কোয়ার, এক্স মাইনাস সি প্রাইম হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে দেখো তুমি চাইলে হচ্ছে এবার এটাকে ভেঙে লিখতে পারো, তাহলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সি প্লাস সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স সি প্রাইম মাইনাস সি প্রাইম স্কোয়ার। আচ্ছা, কাহিনীটা কি হলো, এখানে আমরা জাস্ট হচ্ছে এক্স মাইনাস সি হোল স্কোয়ার থেকে এক্স মাইনাস সি প্রাইম হোল স্কোয়ার মাইনাস করতেছি, তো এই মাইনাস করার কারণে এখানে প্রতিটার চিহ্ন কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স সি প্রাইম মাইনাস সি প্রাইম স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে কি আসতেছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এক্স স্কোয়ার কাটাকাটি, টু এক্স যদি আমি কমন নিই তাহলে কি লেখা যায়, টু এক্স কমন নিয়ে সি প্রাইম মাইনাস সি, আর এখান থেকে কি লেখা যায়, সি স্কোয়ার মাইনাস সি প্রাইমের স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের কি সমীকরণটা চলে আসছে, এটাই হচ্ছে আমাদের পরবৃত্তটার সমীকরণ। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, সামনে কিন্তু আমরা উপবৃত্ত সংক্রান্ত এবং অধিবৃত্ত সংক্রান্ত এরকম আরো কিছু ম্যাথ দেখবো। ঠিক আছে, তাহলে চলো সামনে, যেগুলো কিন্তু বেশ ছোট ম্যাথ, 2.5 মিনিটের মধ্যেই কিন্তু এটা করা পসিবল। ওকে, ছবি আঁকা বাধ্যতামূলক না, এই ধরনের ম্যাথে ছবি না আঁকলেও হবে। আচ্ছা, পরবর্তী ম্যাথটাতে কি বলতেছে দেখো, খুবই সুন্দর একটা ম্যাথ, এই ম্যাথে বলা হচ্ছে আমাদেরকে একজন প্রকৌশলী প্যারাবোলিক ক্রস সেকশন সহ একটি স্যাটেলাইট ডিশ ডিজাইন করেন। ডিশের খোলা দিক 5 মিটার চওড়া, এর ফোকাস এর দাঁড়াও এর ফোকাস শীর্ষবিন্দু হতে 1.2 মিটার দূরে স্থাপিত, শীর্ষ হতে গভীরতা নির্ণয় করা। আচ্ছা, তো বাস্তব ভিত্তিক প্রবলেম, তো বাস্তব ভিত্তিক প্রবলেমগুলোতে আমরা শুরুতে একটু ছবি এঁকে এগুলোকে বোঝার ট্রাই করি। চলো, প্যারাবোলিক ক্রস সেকশন বিশিষ্ট একটা ডিশ আছে, তার মানে এরকম একটা ডিশ আছে প্যারাবোলার মতো শেপ। তাহলে এই যে ডিশটা আছে, এর যে খোলা মুখটা আছে, এই খোলা মুখের তোমার প্রস্থটা কত, খোলা মুখের প্রস্থটা হচ্ছে বা চওড়া দূরত্বটা কত, সেটা হচ্ছে 5 মিটার, এই দূরত্বটা হচ্ছে তোমার 5 মিটার। ঠিক আছে ভাইয়া, আচ্ছা, এরপরে বলা আছে এর ফোকাস শীর্ষবিন্দু হতে 1.2 মিটার দূরে। আচ্ছা, তাহলে ভাইয়া এই হচ্ছে আমাদের শীর্ষবিন্দুটা, তাহলে সেখান থেকে 1.2 মিটার দূরে ফোকাস দূরত্ব, এই দূরত্বটা কত, 1.2, এটা হচ্ছে আমাদের ফোকাসটা হচ্ছে এস, এবং এই দূরত্বটা কত, 1.2। আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন বলতেছে শীর্ষ হতে এর গভীরতা নির্ণয় করা। আচ্ছা, এটা বলতে কি বোঝাচ্ছে, দেখো ভাইয়া আমাদের এটা তো হচ্ছে শীর্ষবিন্দু, তাই না, তাহলে এখানে হচ্ছে মুখ খোলা, তাহলে এই জায়গা থেকে শীর্ষবিন্দু পর্যন্ত এই যে গভীরতাটা আছে, এই গভীরতাটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ধরে নিলাম এই গভীরতাটা হচ্ছে ভাইয়া এইচ, গভীরতাটা হচ্ছে ভাইয়া এইচ। আচ্ছা, এখন আমরা এখানে পরাবৃত্ত নিয়ে কাজ করতেছি, পরাবৃত্তিক সমীকরণ লাগবে, তো পরাবৃত্তিক সমীকরণ লেখার জন্য বা পরবর্তী সমীকরণ আনার জন্য আমাদের তো একটা স্থানাঙ্ক ব্যবস্থা লাগবে, সেটা প্রশ্নে দেওয়া নাই। আচ্ছা, তো আমরা কি করব, আমরা আমাদের নিজেদের সুবিধা মতো, আমাদের জন্য সুবিধা হয়, কাজ করতে যেন সহজ হয়, এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা এখানে স্থাপন করে নিব। তাহলে আমাদের সুবিধা হবে আমরা যদি এভাবে চিন্তা করি, কিভাবে, আমরা যদি চিন্তা করি যে আমাদের এখানে এই যে শীর্ষবিন্দুটা আছে সেটা হচ্ছে পরাবৃত্তটার মূল বিন্দু, কারণ আমরা জানি পরাবৃত্ত শীর্ষের মূল, হ্যাঁ, পরাবৃত্তের শীর্ষ যদি মূল বিন্দুতে থাকে সে সকল পরাবৃত্ত নিয়ে কাজ করা সুবিধা হয়, তাই না। আচ্ছা, এবং এই যে আমাদের গভীরতাটা আছে, এই গভীরতাটা আসলে দেখো তো, গভীরতাটাকে আলটিমেটলি আসলে পরাবৃত্তটার অক্ষ না, এই যে গভীরতাটা সেই বরাবর কি পরাবৃত্তটার অক্ষ কাজ করবে না, তাহলে আমরা ধরে নিচ্ছি অক্ষটা আছে ওয়াই অক্ষ বরাবর।
ঠিক আছে? আচ্ছা, তাহলে পরাবৃত্তের শীর্ষ যদি মূল বিন্দুতে থাকে আর কোনো পরাবৃত্তের তোমার যদি হচ্ছে অক্ষটা y অক্ষ বরাবর হয়, এই ধরনের পরাবৃত্তের সমীকরণ কি? এই ধরনের পরাবৃত্তের সমীকরণ কি? দেখো, এই ধরনের পরাবৃত্তের সমীকরণটা হচ্ছে x² = 4ay। ওকে ভাই, আচ্ছা, তো ফার্স্টে আসে আমাদের a এর ভ্যালু। তো ভাই আমরা সবাই জানি যে পরাবৃত্ত যেমনই হোক না কেন, শীর্ষ থেকে উপকেন্দ্রের যে দূরত্ব সেটাই আসলে a এর ভ্যালু। তাহলে আমাদের এখানে a এর ভ্যালুটা কত ভাই? a এর ভ্যালুটা হচ্ছে 1.2। তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? x² = 4 × 1.2 × y। ওকে, আচ্ছা, এখন দেখো আমাদের h এর ভ্যালুটা বের করতে হবে, তাই তো? ওকে ভাই, দেখো আমরা সবাই জানি পরাবৃত্ত y অক্ষের সাপেক্ষে বা তার অক্ষরেখার সাপেক্ষে প্রতিসম। তাহলে ভাই টোটাল দূরত্বটা যদি 5 মিটার হয়, এর মানে বুঝতে পারতেছি এখানে আছে আড়াই, আর এখানে আছে কি, এই জায়গাতে আছে হচ্ছে আড়াই। টোটাল দূরত্বটা হচ্ছে 5 মিটার, আড়াই আড়াই। আচ্ছা, তো ভাই দেখো এই এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুটার স্থানাঙ্ক কত একটু বলো তো ভাইকে। দেখো, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,h। কারণ দেখো এই বিন্দুটা মূল বিন্দু থেকে আমি যদি ঠিক h পরিমাণ উপরে উঠি, y অক্ষের উপরে একটা বিন্দু পাবো, সেই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,h। কেন বলো তো? কারণ এটা y অক্ষের উপরস্থ বিন্দু, এই জন্য ভুজের মান 0। আর যেহেতু আমি h ঘর উপরে উঠতেছি, এই জন্য কোটির মান h। আচ্ছা, তাহলে 0,h থেকে আড়াই ঘর ডানে, 0,h থেকে আড়াই ঘর ডানে এই যে বিন্দুটা আছে পরাবৃত্তের উপরস্থ বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, দেখো আড়াই ঘর ডানে গেছি না, তাহলে 2.5, h। কোটির মান কত? h, 2.5, h। ঠিক আছে? আচ্ছা, তাহলে 0,h থেকে আড়াই ঘর ডানে গিয়ে আমি পরবর্তী উপরস্থ যে বিন্দুটা পাচ্ছি সেই বিন্দুর স্থানাঙ্ক কত? আড়াই, h। ওকে, তাহলে এখন ভাই দেখো এই বিন্দুটা পরাবৃত্তের উপরস্থ বিন্দু, তার মানে নিশ্চয়ই এই বিন্দুটা পরাবৃত্তের এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমি যদি এই বিন্দুটাকে পরাবৃত্তের এই সমীকরণে বসায় দেই, h এর মান পেয়ে যাব। তাহলে চলো বসায় দিয়ে দেখি কি আসে। চলো বসিয়ে দিয়ে দেখি কি আসে। ওকে, তাহলে আড়াই, h সমীকরণটাতে বসাবো। কোন সমীকরণে? x² = 4 × 1.2 × y, এই সমীকরণে বসাবো। আচ্ছা, তাহলে হবে x², আড়াই মানে কত? 5/2। তাহলে 5/2 এর স্কয়ার ইকুয়ালস টু 4 × 1.2 × h। আচ্ছা, তাহলে আড়াই এর স্কয়ার করলে কত আসবে? 25/4। ঠিক আছে, 2.5 এর স্কয়ার করলে আচ্ছা 25/4 আসলো। আর এখানে কত আসতেছে? দেখো 4 × 1.2। আচ্ছা, 1.2 মানে কিন্তু ভাইয়া 6/5, 6/5 × h। আচ্ছা, তো আমাদের এখান থেকে এবার কাটাকাটি করে h এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে ফার্স্টেই দেখো আমাদের এখানে দেখো, দাঁড়াও, আমরা হচ্ছে সবাইকে এক পাশে নিয়ে আসি, এই জিনিসটাকে পুরোটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে শুধু h থাকবে। তাহলে 4 কে এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? সে হরে চলে যাবে। তাহলে 25/4 × 4, আর 6/5 যদি পক্ষান্তর করি উল্টে যাবে, ইন্টু কত হবে? 5/6। নাকি আর কোনো কিছু হবে? না, এটাই। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের h এর ভ্যালু। তাহলে h এর ভ্যালুটা আসতেছে কত দেখো তো? 5 × 25 = 125, আর নিচে আসলো কত? নিচে আসতেছে 4 6 4 4 16, আর 6 16 96। তাহলে এই হচ্ছে আমাদের h এর ভ্যালু। কত পাইলাম আমরা h এর ভ্যালু? 125/96। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করছি? আমরা হচ্ছে শুরুতে ছবি আঁকার মাধ্যমে বুঝলাম এটা x² = 4 এর পরাবৃত্ত দ্বারা সলভ করা সম্ভব। দেন আমরা এখানে a এর ভ্যালুটা কিভাবে পাইছি? প্রশ্নে বলা আছে ফোকাস থেকে শীর্ষ, মানে ফোকাসটা হচ্ছে শীর্ষবিন্দু থেকে 1.2 মিটার দূরত্বে। তার মানে সরাসরি বোঝা যাচ্ছে a এর ভ্যালুটা কত? 1.2। তাহলে আমি পরাবৃত্তের সমীকরণ পেয়ে গেছি, 4 × 1.2 y। ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি করতে চাই? আমি হচ্ছে গভীরতা h বের করতে চাই। তো ভাইয়া মূল বিন্দুর সাপেক্ষে h পরিমাণ উপরে থাকা এই বিন্দুটার স্থানাঙ্ক কত? যেহেতু y অক্ষের উপরে এই বিন্দুর স্থানাঙ্ক 0,h। এই বিন্দু থেকে আড়াই ঘর যদি ডানে যাই, পরবর্তীর উপরস্থ বিন্দু পাবো, সেই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? আড়াই, h। তাহলে আড়াই, h এই বিন্দুটা নিশ্চয়ই আমাদের এই পরবর্তী সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আড়াই, h এই বিন্দুটাকে তুমি পরবর্তী সমীকরণে বসায় দাও। বসাইলে কত হবে? x এর জায়গায় বসাচ্ছি আমি আড়াই, আর আমাদের y এর জায়গায় বসাচ্ছি কত? h। ঠিক আছে, তাহলে বসাইলে কত আসে? 25/4 = 4 × দেখো 1.2, 1.2 মানে 12/10, উপরে নিচে কাটাকাটি করে থাকবে 6/5। তাহলে 4 × 6/5। তাহলে সবাইকে যদি তুমি এই পাশে পাঠায় দাও ইকুয়েশনের, 4 চলে যাবে নিচে, আর 6/5 উল্টে কত হয়ে যাবে? 5/6। তাহলে উপরে আসে 5 × 25 = 125, নিচে আসে কত? 4 4 16, 6 16 96। তাহলে h এর মান 125/96। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো আমরা সামনে যাই, পরের ম্যাথে যাই। পরের ম্যাথে দেখো কি বলতেছে। আমাদের কাছে একটা পরামিতিক সমীকরণ দেওয়া আছে।
আশা করি পারমিতিক সমীকরণ বলতে কি বোঝায় তোমরা জানো। তাহলে এই পারমিতিক সমীকরণ থেকে আমাকে কার্তেসীয় সমীকরণ বের করতে হবে। তো এই কার্তেসীয় সমীকরণ বের করলে তুমি আসলে দেখতে পাবে একটা কনিক আসতেছে। এখন আমাদেরকে বলতেছে এই কনিকের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা আমাদের কাজ শুরু করি। তো দুইটা সমীকরণ আছে, সমীকরণ দুইটা কি কি? x equals to 2 plus 3 into t to the power 4, আরেকটা হচ্ছে y equals to 3 minus 2 t স্কোয়ার। তাহলে একটা কাজ করবো, চলো এখন এটাকে আমি দিলাম 1, এটাকে আমি দিলাম 2। তাহলে এই যে 2 নং সমীকরণটা আছে সেখান থেকে আমরা টি স্কোয়ারের ভ্যালু বের করি, y মাইনাস 3 ইকুয়ালস টু মাইনাস 2 টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের টি স্কোয়ারের ভ্যালুটা কত আসে? y মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 2। ওকে, আচ্ছা। তাহলে এই যে আমরা টি স্কোয়ারের ভ্যালু বের করলাম, এই ভ্যালুটাকে এবার আমি 1 নং সমীকরণে বসায় দিব। টি স্কোয়ারের একটা ভ্যালু পাইছি না আমরা, এটাকে আমরা 1 নং সমীকরণে বসায় দিব, 1 নম্বরে বসায় দিব। 1 নম্বরে কি ছিল? x ইকুয়ালস টু 2 প্লাস 3 ইন্টু টি টু দ্য পাওয়ার 4। দেখো তো ভাই, টি টু দ্য পাওয়ার 4 মানে কি? টি স্কোয়ারের স্কোয়ার না? টি স্কোয়ারের স্কোয়ার। আচ্ছা, তাহলে ভাই আমরা এই যে টি স্কোয়ারের ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটাকে আমরা জাস্ট এখানে বসায় দিতেছি এই। আচ্ছা, তাহলে কত হবে? x ইকুয়ালস টু 2 প্লাস 3 ইন্টু টি স্কোয়ারের স্কোয়ার, তাই না? তাহলে কত? y মাইনাস 3 বাই মাইনাস 2 এইটার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে কত আসে? আসে হচ্ছে x ইকুয়ালস টু 2 প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত? 4। সবাইকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে 4x ইকুয়ালস টু 2 প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে আমরা একটু সাজিয়ে যদি লিখি, স্কোয়ারটাকে এক পাশে রাখি, বাকি সবাইকে আরেক পাশে পাঠিয়ে দেই। 4x মাইনাস 2, তাহলে আসে কি? y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 কমন নিলে লেখা যায় x মাইনাস হাফ। এই চলে আসলো আমাদের পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা পরাবৃত্তের সমীকরণ পাইছি আর কি, কণিকার সমীকরণ বলছিল, বাট আমরা দেখতে বুঝতে পারতেছি এটা কার মতো দেখতে? y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর মতো দেখতে। আচ্ছা, তো মাথায় রাখবে ভাইয়া, আমাদের এরকম পরাবৃত্তের সমীকরণে x এর যে সহগটা থাকে সেটাই আসলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। x এর যে সহগটা থাকে সেটাই আসলে একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আশা করি তোমরা এগুলো শর্টকাটে পড়েছো। তাহলে আমাদের এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত হবে? 4। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত হবে? 4। এটি হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। তো এই ম্যাথটা কিন্তু বেশ মজার একটা ম্যাথ ছিল। পারমিতিক সমীকরণ থেকে কার্তেসীয় সমীকরণ বের করার নিয়ম কি? তোমার কাছে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, একটা এক্স এর একটা ওয়াই এর। তো তুমি কি করবা? যে কোনো একটা সমীকরণ থেকে টি এর ভ্যালু বের করবা। তো আমাদের এখানে টি এর ভ্যালু বের করা বেশ ঝামেলা, আমরা টি স্কোয়ার ভ্যালু বের করছি, টি স্কোয়ার দিয়ে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে টি স্কোয়ারের ভ্যালু বের করছি, পারমিতিক যে চলকটা তার ভ্যালু বের করছি, সেই ভ্যালুটাকে এবার আমরা অপর সমীকরণে বসায় দিলেই আমাদের কাছে কার্তেসীয় সমীকরণ, তার মানে এক্স আর ওয়াই সংক্রান্ত সমীকরণ চলে আসবে। আশা করি ম্যাথটা বোঝা গেল। চলো পরের ম্যাথে যাই। নেক্সট ম্যাথেও দেখো সেম টাইপেরই একটা ম্যাথ দেওয়া আছে, তবে আমাদের এখানে টি না দিয়ে ট্যান থিটা দিয়ে আর কি ম্যাথটাকে দিয়েছে। ঠিক আছে, কি বলতেছে দেখো, সেম ইকুয়েশন দেওয়া আছে পারমিতিক, আবার আমাদের কি বের করতে হবে? শেষে আমাদেরকে বের করতে হবে আগের মতোই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এখানে যেরকম বলছিল। ওকে, তাহলে চলো শুরু করি। তাহলে ফার্স্টে দেখো বলা আছে মডুলাস অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার 5 ট্যান থিটা রুটের ভিতরেই -5। চলো বোথ সাইড আমরা কিন্তু স্কোয়ার করি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মডুলাস এক্স, এটা হোল স্কোয়ার করলে কত আসবে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5 ট্যান থিটা -5। ওকে, আচ্ছা, চলো এখান থেকে আমরা একটু ট্যান থিটার ভ্যালুটা বের করে ফেলি। তাহলে ট্যান থিটার ভ্যালু কত আসবে? এক্স স্কোয়ার প্লাস 5 ইকুয়ালস টু 5 ট্যান থিটা। -5টি ইকুয়ালের এই পাশে চলে আসলো। আচ্ছা, আর সেখান থেকে ট্যান থিটা ইকুয়ালস টু কত আসবে? এক্স স্কোয়ার প্লাস 5 ডিভাইডেড বাই 5। তাহলে এই হচ্ছে আমাদের ট্যান থিটার ভ্যালু। ঠিক আছে ভাইয়া, আচ্ছা। তাহলে এই যে ট্যান থিটার ভ্যালুটা আমরা বের করছি, এই ভ্যালুটাকে এবার আমরা আমাদের অপর যে সমীকরণটা আছে ওয়াই এর ইকুয়েশন সেখানে বসায় দিব, 7 ট্যান থিটা প্লাস 5। তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে? 7 ইন্টু ট্যান থিটার ভ্যালু কত? এক্স স্কোয়ার প্লাস 5 ডিভাইডেড বাই 5 প্লাস 5। তাহলে আমরা কত পাচ্ছি? ওয়াই ইকুয়ালস টু 7/5, y equals to 7/5 x স্কোয়ার প্লাস 5, সাথে আছে কত? আবারও প্লাস 5। ঠিক আছে, ওকে। আমরা এটাকে একটু ভেঙে লিখি, y equals to 7/5 x স্কোয়ার, এখানে কাটাকাটি হয়ে থাকবে 7 যোগ 5, তাহলে কত আসবে? 12। কত আসলো তাহলে?
y ইকুয়ালস টু 7/5 এক্স স্কোয়ার প্লাস 12। আচ্ছা, এখন তুমি চাইলে এটাকে পরামিতিক এই প্রমিত আকারে নিয়ে যেতে পারো, বা সেটা করতে অনেক কাহিনী করা লাগবে। তো প্রমিত আকারে না নিয়ে গিয়েই কিন্তু আমরা হচ্ছে এখান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করে ফেলতে পারি। কিভাবে? সরি, খেয়াল করো, y মাইনাস 12 আমরা একটু চলো প্রমিত আকারে নিয়ে যাই তাকে, 7/5 এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু কত আসে? 5/7 ইন্টু y মাইনাস 12। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ফর্মুলাটা কি? উপকেন্দ্রিক লম্বর বের করার ফর্মুলাটা হচ্ছে যে পরাবৃত্ত যে সমীকরণগুলো, সেখানে হয় এক্স এর দ্বিঘাত থাকে সাধারণত, অথবা ওয়াই এর দ্বিঘাত থাকে। তো কাহিনীটা হইল, ওয়াই এর দ্বিঘাত থাকলে এক্স এর সহগ হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আর এক্স এর দ্বিঘাত থাকলে ওয়াই এর সহগ হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে সেখান থেকে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে আমাদের এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত? 5/7। ওকে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখো, যদি আমাদের কাছে এরকম কোনো সমীকরণ থাকে এখানকার মতো, কি রকম? y ইকুয়ালস টু px স্কোয়ার প্লাস qx প্লাস r, এরকম ফরম্যাট আছে। তাহলে মাথায় রাখবো, এরকম ফরম্যাট থাকলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 1/p। মিলায় দেখো, 1/7/5, তার মানে 5/7। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এই লাইন থেকেই সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে বলতে পারি কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 1/7/5, তার মানে 5/7, যেটা তুমি নর্মালি পাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি বোঝা গেল শর্টকাটটা কি। আচ্ছা, আবার যদি তোমার এরকম থাকতো যে x ইকুয়ালস টু পি ওয়াই স্কোয়ার প্লাস কিউ ওয়াই প্লাস আর, তখন আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হইতো? 1/p। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে চলো আমরা সামনে যাই। আশা করি এই ম্যাথটা বোঝা গেল। আচ্ছা, তো আমাদের উপবৃত্ত শুরু হয়ে গিয়েছে। আমাদেরকে বলা হচ্ছে প্রশ্নে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0 কনিকের প্রমিত আকার প্রকাশ করে এর উপকেন্দ্র নির্ণয় করো। আচ্ছা, তাহলে চলো আগে আমরা কনিকটাকে প্রমিত আকারে প্রকাশ করি। তাহলে প্রশ্নে বলা আছে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এই ধরনের কনিককে প্রমিত আকারে প্রকাশ করার নিয়ম হইল, ভাই তুমি সবগুলো x কে একসাথে রাখবা। তাহলে 2x স্কোয়ার মাইনাস 8x আর সবগুলো y কে একসাথে রাখবা, y স্কোয়ার মাইনাস 2y ইকুয়ালস টু ধ্রুবক পদটাকে অপর পাশে পাঠিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, এবার এই x সংক্রান্ত রাশিগুলোকে পূর্ণবর্গ করার চেষ্টা করো। আমরা যদি একটু 2 কমন নিই, কত আসবে? x স্কোয়ার মাইনাস 4x। তাহলে x স্কোয়ার মাইনাস 4x পূর্ণবর্গ করতে চাইলে আমার একটা জিনিস লাগবে না এক্সট্রা। আচ্ছা, আপাতত আমরা একটু ফাঁকা রাখি জিনিসটাকে। এখানে যদি তাকাই y স্কোয়ার মাইনাস 2y, আচ্ছা ইকুয়ালস টু এখানে কত আছে মান। এবার দেখো, আমি যদি এক্স স্কোয়ার মাইনাস 4x এই জিনিসটাকে পূর্ণবর্গ করতে চাই, আমার এক্সট্রা কি লাগবে? একটা এক্সট্রা 4 লাগবে। কারণ এটা থেকে আমি কি পাবো? x মাইনাস 2 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তার মানে x মাইনাস 2 হোল স্কোয়ার। পূর্ণবর্গ করতে আমার একটা এক্সট্রা 4 লাগতেছে। সিমিলার ওয়েতে আমি যদি y স্কোয়ার মাইনাস 2y এটাকে পূর্ণবর্গ করতে চাই, আমার একটা এক্সট্রা প্লাস 1 লাগবে। তাহলে এই যে দেখো, আমি আকাশ থেকে একটা প্লাস 4 আর প্লাস 1 নিয়ে আসলাম, এক পাশে আনছি, এরকম আকাশ থেকে অপর পাশেও নিয়ে আসতে হবে, না হয় ঝামেলা। আচ্ছা, তাহলে কি নিয়ে আসবো? দেখো, আমরা এই পাশে আসলে কি আনছি? প্লাস 4 না, আমরা কিন্তু আনছি 2 ইন্টু প্লাস 4। তাহলে এই পাশে আমরা একটা এক্সট্রা 2 ইন্টু প্লাস 4 লিখে ফেলি। আবার এখানে কি আনছি? প্লাস 1, তাহলে এই পাশে একটা প্লাস 1 লিখে ফেলি। ওকে, আচ্ছা হয়ে গেল। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা পাচ্ছি 2 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? 8। ওকে, তাহলে সেখান থেকে আমরা কত লিখতে পারি? বোথ সাইডে যদি হচ্ছে আমি সবাইকে 8 দ্বারা ভাগ করে ফেলি, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 8 প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু 1। তাহলে কি আসতেছে? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 8 প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, সরি 8 না, এটা হবে 4 ডিভাইডেড বাই 4, 2 আর 8 কাটাকাটি করে নিচে থাকবে 4 প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, তাহলে এই চলে আসলো হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ, প্রমিত সমীকরণ। আচ্ছা, এখন প্রশ্নে বলতেছে উপকেন্দ্র নির্ণয় করো। তাহলে ভাই উপকেন্দ্রটা কি হবে? আচ্ছা, ফার্স্টে আমাদের একটু উপকেন্দ্র বের করতে হলে তিনটা জিনিস লাগবে, এ বি আর আই এর ভ্যালু। তো ফার্স্টে খেয়াল করো, এক্স এর নিচে কি থাকে? এ থাকে না? তাহলে আমাদের এখানে এ বলতে এ স্কোয়ার থাকে, তাহলে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4, রাইট? আচ্ছা, তাহলে সেখান থেকে আমাদের এ এর ভ্যালুটা কত আসবে? 2।
ওয়াই নিচে কি থাকে, বি স্কোয়ার থাকে, তাহলে বি স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 8। তাহলে সেখান থেকে আমাদের বি এর ভ্যালুটা কত আসবে, 2√2। আচ্ছা, তো ভাই এখন অবজার্ভ করলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু বি স্কোয়ারের ভ্যালু এ স্কোয়ার থেকে বড়। সহজ কথায় বি এর ভ্যালু এ থেকে বড়, বি গ্রেটার দেন এ। তাহলে যেহেতু ভাই বি গ্রেটার দেন এ, তার মানে আমাদের এখানে উৎকেন্দ্রিকতা ই এর মানটার কি আসবে, 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। উৎকেন্দ্রিকতার ফর্মুলা কি হবে, √1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন চলো এখানে এ আর বি এর মানটা বসায় দিয়ে ই এর মানটা পেয়ে যাই। তাহলে কত, 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার 4/8। তাহলে সব মিলিয়ে ই এর মান আসলো 1/√2, 1/√2। ওকে, আচ্ছা, তাহলে আমরা ই এর মান পেয়ে গিয়েছি। এখন উপকেন্দ্র, তো ভাইয়া আমাদের নর্মাল যে সমীকরণ আছে, নর্মাল সমীকরণ বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া, আদর্শ সমীকরণ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, যেখানে বি এর ভ্যালু এ থেকে ছোট। এটাই হচ্ছে আমাদের নর্মাল সমীকরণ, আদর্শ সমীকরণ। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা বলতে পারি উপকেন্দ্র এস হবে 0, প্লাস মাইনাস বি ই। বাট আমাদের এখানে কিন্তু আদর্শ সমীকরণ নাই, আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে আসলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এই ফরম্যাটে আছে, এই ফরম্যাটে আছে। তাহলে ভাই এই ফরম্যাটে থাকলে কিন্তু আমরা এখন আর উপকেন্দ্র স্থানাঙ্ক সরাসরি এটা বলতে পারতেছি না, বাট স্টিল আমরা আদর্শ ফর্মুলা অ্যাপ্লাই করি ম্যাথটা সলভ করব। তাহলে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে ভাইয়া, এই যে আমাদের সমীকরণটা আমরা বের করছি, সমীকরণটা আমরা কি বের করছি, সমীকরণটা আমরা বের করছি x minus 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস y minus 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু 1। এখানে আমরা এই x minus 2 কে পরাবৃত্তের ম্যাথের মতো x minus 2 কে ক্যাপিটাল x আর y minus 1 কে আমরা ক্যাপিটাল y ধরবো। তাহলে আমাদের কাছে সমীকরণটা কি আসে তখন, ক্যাপিটাল x স্কোয়ার বাই 4 প্লাস ক্যাপিটাল y স্কোয়ার বাই 8 ইকুয়ালস টু 1। এইবার তুমি যেহেতু এটা আদর্শ চেহারার মতো আদর্শ ফর্মুলা ইউজ করতে পারবা। তো আদর্শ ফর্মুলা ইউজ করে আমি যে উপকেন্দ্রের স্থানাঙ্কটা পাবো সেটা আসলে কি আসবে, সেটা আসলে আসবে হচ্ছে তোমার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্স স্থানাঙ্কে, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। আমাদের লাগবে কি অরিজিনাল স্থানাঙ্ক, তার মানে স্মল এক্স স্মল ওয়াই। সো খেয়াল রাখতে হবে ভুল যেন না হয়, ঠিক আছে। আচ্ছা, অনেকে উপকেন্দ্রের স্থানাঙ্ক এভাবে বের করে ভুলে যায় যে যেটা বের করছে সেটা আসলে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই স্থানাঙ্কে বের করছে, স্মল এক্স স্মল ওয়াই বা অরিজিনাল স্থানাঙ্ক না। আচ্ছা, তাহলে চলো সলভ করি। তাহলে ভাইয়া আমরা যদি হচ্ছে এটা নিয়ে একটু সামনে আগাই, দেখো তো 0, প্লাস মাইনাস বি, তাই তো। আচ্ছা, তো মানটা একটু বসায় দিই, এখানে একটু মান বসায় দিই। তাহলে 0, প্লাস মাইনাস বি এর ভ্যালু কত পাইছি আমরা, বি এর ভ্যালু পাইছি 2√2। তাহলে 2√2 ইন্টু ই এর ভ্যালু কত পাইছি আমরা, 1/√2। এটা কার সমান, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স মানে কত, এক্স মাইনাস 2, ক্যাপিটাল ওয়াই মানে কত, ওয়াই মাইনাস 1। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে 0 এর মানটা কার সমান হবে, এক্স মাইনাস 2 এর সমান হবে ক্রমজোড়। তাহলে এক্স মাইনাস 2 সমান সমান 0, সেখান থেকে এক্স এর ভ্যালু কত আসলো, 2। ওকে, আর এই যে প্লাস মাইনাস 2√2 ইন্টু 1/√2, এখানে √2 কাটাকাটি করলে কত থাকে, প্লাস মাইনাস 2। তাহলে সেই প্লাস মাইনাস 2 এর ভ্যালু কার সমান হবে, প্লাস মাইনাস 2 এর ভ্যালু সমান হবে y মাইনাস 1। তাহলে y মাইনাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। সেখান থেকে আমাদের y এর ভ্যালু কত আসে, 1 প্লাস মাইনাস 2। সেখান থেকে আমাদের y এর ভ্যালু পাচ্ছি কত আমরা, প্লাস 2 চিন্তা করলে 1 প্লাস 2 3, মাইনাস 2 চিন্তা করলে 1 মাইনাস 2 মাইনাস 1। তাহলে y এর ভ্যালু আসলো 3, মাইনাস 1। তাহলে x এর ভ্যালু আসলো 2 আর y এর ভ্যালু আসলো 3, মাইনাস 1। ওকে, তাহলে আমাদের স্থানাঙ্কটা কত আসলো উপকেন্দ্র, যেহেতু উপবৃত্ত অবশ্যই দুইটা স্থানাঙ্ক আসবে। একটা স্থানাঙ্ক আসলো আমাদের 2, 3, আর একটা উপবৃত্তের স্থানাঙ্ক কত আসলো, এস প্রাইম দিয়ে লিখে আমি 2, মাইনাস 1। ওকে, আশা করি তাহলে বোঝা গেল। তো এরকম বেসিক ম্যাথ কিন্তু রিটেনে দিয়ে দিতে পারে, ঠিক আছে। এটা বুটেক্সে আসছিল, একটু হালকা বড় ম্যাথ, বাট তোমাদের বলা যায় 2.5 মার্কের জন্য চলে আসতেও পারে, ঠিক আছে। তাহলে চলো পরের ম্যাথে যাই, আশা করি এটা বোঝা গেল। নেক্সট ম্যাথে যাই আমরা। নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো, নেক্সট ম্যাথটা বেশ মজার একটা ম্যাথ। এরূপ উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর। আচ্ছা, যখনই দেখবে এরকম একটা কথা লেখা আছে তখনই বুঝবা আমাদেরকে আসলে আদর্শ সমীকরণের কথা বলতেছে, এরকম সমীকরণের কথা বলতেছে। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, অক্ষদ্বয়
তার মানে বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর, স্থানাঙ্ক অক্ষদ্বয় মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর। তাহলে বৃহদাক্ষ আর ক্ষুদ্রাক্ষ যদি এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর থাকে, আমরা একদম অরিজিনাল যে আদর্শ সমীকরণটা আছে সেটাই পাই, এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা, ওইটা না, অরিজিনাল যে আদর্শ সমীকরণ সেটা পাই। আচ্ছা, তাহলে বুঝে গেলাম যে এরকম একটা সমীকরণ নিয়ে কথা বলতেছে। তো এই সমীকরণেও কিন্তু দুইটা কাহিনী আছে, একটা হইতে পারে এ গ্রেটার দেন বি, একটা হইতে পারে বি গ্রেটার দেন এ। তো প্রশ্নে যদি এনাফ ইনফরমেশন দেওয়া না থাকে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে এ গ্রেটার দেন বি হবে নাকি বি গ্রেটার দেন এ হবে, এরকম এনাফ ইনফরমেশন প্রশ্নে যদি দেওয়া না থাকে, আমরা কি করব, আমরা ধরে নিব এ গ্রেটার দেন বি, এটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা কনভেনশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো বলা আছে উপকেন্দ্রিক লম্ব ও উৎকেন্দ্রিকতা যথাক্রমে হচ্ছে কত, 8 এবং 1/√2। আচ্ছা, তার মানে আমাদের কাছে প্রশ্নে বলা নাই যে এ গ্রেটার দেন বি না বি গ্রেটার দেন এ। তাহলে ফর কনভেনশন সেক আমরা ধরে নিচ্ছি এ গ্রেটার দেন বি। আচ্ছা, তবে এ গ্রেটার দেন যদি বি হয়, এরকম একটা উবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত আসবে, 2b² / a। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 2b² / a উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, 8। ঠিক আছে? আর উৎকেন্দ্রিকতা কত, 1/√2। ওকে, তাহলে 2b² হচ্ছে 8। তাহলে সেখান থেকে আমরা কি বের করতে পারি, দেখো তো, 2 এর আর কাটাকাটি করে এখানে 4 লেখা যায়। তাহলে বি স্কোয়ারের ভ্যালু আসলো কত, 4a। বি স্কোয়ারের ভ্যালু কত আসলো, 4a। এটা আপাতত এখানে থাক। এবার দেখো ই এর ভ্যালু 1/√2। তাহলে ভাই ই এর ভ্যালু যদি 1/√2 হয়, ই স্কোয়ারের ভ্যালু কত হবে, 1/2। ই স্কোয়ার মানে কি, দেখো ই মানে হচ্ছে √1 মাইনাস b²/a², কারণ এখানে a গ্রেটার দেন b। তাহলে ই স্কোয়ার করলে রুটটা সরে যাবে, তাহলে কি আসবে, 1 মাইনাস b²/a² ইকুয়ালস টু হাফ। আচ্ছা, তো ভাইয়া এখান থেকে আমরা বের করতে পারি 1 মাইনাস হাফ ইকুয়ালস টু b²/a²। তাহলে সেখান থেকে লেখা যায় হাফ ইকুয়ালস টু b²/a²। তো ভাই তোমাকে b² ভ্যালু কত বলা আছে, 4a, এই মানটা এখানে বসায় দাও। তাহলে 4a/a² ইকুয়ালস টু হাফ। তাহলে দেখো ভাইয়া উপরে নিচে কাটাকাটি করে নিচে একটা তোমার a থাকবে, তাহলে হাফ ইকুয়ালস টু 4/a। এই জায়গা থেকে আমরা যদি চাই a এর মানটা বের করলে কত পাবো, a এর মানটা আসতেছে 8। তাহলে a এর ভ্যালু আমরা বের করে ফেলছি 8। ঠিক আছে, এবার আমার লাগবে b এর ভ্যালু। দেখো আমরা এই সমীকরণটা যদি পুরোপুরি বের করতে চাই, a আর b এর ভ্যালু লাগবে না। তাহলে এই যে প্রশ্নে যেটা শর্ত দেওয়া ছিল, যেটা শর্ত অ্যাপ্লাই করে আমি a এর ভ্যালু পেয়ে গেছি, এবার আমি b এর ভ্যালুটা বের করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে b এর ভ্যালু করার জন্য এটার হেল্প নিব। দেখো বলা আছে b² কি বলা আছে, 4a। 4a মানে হচ্ছে 32। তাহলে b এর ভ্যালু কত আসবে, b এর ভ্যালু আসবে হচ্ছে 4√2। তাহলে ভাই দেখো আমরা b এর ভ্যালু বের করে ফেলছি আর a এর ভ্যালু বের করে ফেলছি। তাহলে সমীকরণটা কি দাঁড়ায়, x² / 64 প্লাস y² / 32 ইকুয়ালস টু 1। x² / a², হচ্ছে 64, y² / b² তো 32, আগেই আমরা পাইছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি বের করতে বলছে, এই সমীকরণটাই বের করতে বলছে। সো এটা কিন্তু খুবই সিম্পল ম্যাথ, খুবই ছোট ম্যাথ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। চলো তাহলে পরের ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো। নেক্সট ম্যাথে আমাদেরকে বলা হচ্ছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই নির্দিষ্ট বিন্দু 10,3 দিয়ে যায় এবং যার উৎকেন্দ্রিকতা 4/5। আচ্ছা দেখো, আবারও দেখো এখানে বোঝা যাচ্ছে না যে a গ্রেটার দেন বি হবে নাকি b গ্রেটার দেন a হবে। ঠিক আছে? আর আরেকটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমাদের আগের প্রশ্নে স্টিল বলা ছিল যে অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর, বাট এখানে কিন্তু সেটাও বলা নাই যে অক্ষদ্বয় আসলে স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর আছে কিনা। তাহলে যেহেতু এখানে বলা নাই অক্ষদ্বয় স্থানাঙ্ক বরাবর আছে কিনা, আমরা এখানে কি করব, বাই কনভেনশন ধরে নিব এখানে অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর আছে। তার মানে সমীকরণটা চেহারা আমরা ধরে নিব এরকম, x² / a² + y² / b²। আবার দেখো আমাদের কাছে কিন্তু এটাও বলা নাই যে a গ্রেটার দেন বি না b গ্রেটার দেন a। তাহলে বাই কনভেনশন আমরা ধরে নিব এখানে কি, a গ্রেটার দেন b। ওকে, তাহলে এই সমীকরণটা নিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, তাহলে আমাদের এখন a আর b এর ভ্যালু জানা লাগবে। যদি আমি a আর b এর ভ্যালু বের করতে পারি, তাহলেই আমাদের কাজ শেষ, উৎকেন্দ্রিকতা উপবৃত্তের সমীকরণটা চলে আসবে। আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে ফার্স্টে একটু 10,3 এই বিন্দুটা যে হচ্ছে আমাদের এই উপবৃত্তকে সিদ্ধ করে তা নিয়ে কাজ করি। তাহলে 10,3 এই বিন্দুটা যদি হচ্ছে এই বিন্দুটা উপবৃত্তের উপরস্থ বিন্দু, তার মানে এই বিন্দুটা উপবৃত্তের সমীকরণকে সিদ্ধ করে। সিদ্ধ করানো মানে x এর মান আমরা 10 বসাইতে পারবো আর y এর মান আমরা 3 বসাইতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 100/a² + 9/b², 100/a² + 9/b² ইকুয়ালস টু হচ্ছে কত, 1।
ঠিক আছে? আচ্ছা, এখন এটা আপাতত এ পর্যন্ত থাকলো। এটাকে আমি দিলাম ১ নং সমীকরণ। আমরা একটু এই উৎকেন্দ্রিকতা নিয়ে কাজ করি। দেখো ভাই, এই যে প্রশ্নে উৎকেন্দ্রিকতা বলা আছে, উৎকেন্দ্রিকতা কি আমাদের ই এর ভ্যালু, তাই না? তাহলে আমাদের a গ্রেটার দেন b হলে ই এর ভ্যালু কত হয়? √1 - b²/a²। তাহলে আমাদের এখানে ই এর ভ্যালু প্রশ্নে কত বলা আছে? 4/5। তাহলে 4/5 = √1 - b²/a²। বোথ সাইডে যদি আমরা একটু বর্গ করে ফেলি কত হবে? 16/25 = 1 - b²/a²। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা b²/a² এর ভ্যালু কত পাচ্ছি? 1 - 16/25। তাহলে b²/a² কত আসে? 1 - 16/25, তার মানে হচ্ছে কত? 9/25। তাহলে এই জায়গা থেকে আমরা b² এর ভ্যালুটা কত পাচ্ছি ভাইয়া? b² এর ভ্যালুটা পাচ্ছি 9a²/25। b² এর ভ্যালুটা কত? 9a²/25। এটাকে আমি দিলাম ২ নং সমীকরণ। এই যে আমরা b² এর ভ্যালুটা বের করছি, b² এর ভ্যালুটা বের করছি, এটাকে আমরা একটু ১ নং সমীকরণে বসায় দিই। তাহলে কত হবে? 100/a² 100/a² প্লাস কি আছে? 9/b²। তার মানে 9/9a²/25। তো দেখো 9 9 কাটা যায়, তাহলে থাকে কত? 100/a² প্লাস 25/a² = 1। তাহলে 125/a² = 1। তাহলে এখান থেকে পাচ্ছি a² = 125। আচ্ছা, তাহলে দেখো আমরা a² এর ভ্যালু পেয়ে গিয়েছি, একটা ভ্যালু পেয়ে গেছি। এবার b², তো ভাই b² এর ভ্যালু 2 নম্বর থেকে বের করা যায়। 2 নম্বরে আমরা কি পাইছি? b² = 9a²/25। তাহলে কত হবে? 9 × 125/25। তাহলে উপরে নিচে 25 125 কাটাকাটি করে উপরে থাকবে 5, 5 আর 9 গুণ করলে কত থাকবে? 45। তাহলে b² এর ভ্যালু আসলো 45। তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? x²/125 প্লাস y²/45 = 1। x²/125 প্লাস y²/45 = 1। ওকে? আচ্ছা, তাহলে একটু দেখো বুঝতে পারছো কিনা? আশা করি বোঝা গেল, তাই না? তো এটাও বেশ মজার একটা ম্যাথ ছিল। তো এরকম বিভিন্ন রকমভাবে তোমাকে প্রশ্নে উপবৃত্ত অধিবৃত্তের ম্যাথে খুঁটিনাটি ইনফরমেশন বলা থাকতে পারে, যে সকল খুঁটিনাটি ইনফরমেশনের হেল্প নিয়ে তোমাকে এ আর বি এর ভ্যালু বের করতে হবে। তো তুমি ফর্মুলাগুলো যত ভালো মনে রাখতে পারবা, এই ম্যাথগুলো কিন্তু তত সুন্দরভাবে করা যাবে। ঠিক আছে? তো এগুলো কিন্তু বেশ উপযুক্ত ম্যাথ রিটার্নে আসার জন্য। আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে একটু পরের ম্যাথটা দেখি। তো এই ম্যাথটা পুরোপুরি ছবি ভিত্তিক ম্যাথ। ছবি এঁকে আমরা ফুল ম্যাথটা আসলে সলভ করে ফেলতে পারবো। এটাও বেশ সুন্দর একটা ম্যাথ। দেখো কি বলতেছে প্রশ্নে, বলা হচ্ছে একটি উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর। আচ্ছা দেখো, উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর, তার মানে শুরুতে আমরা বুঝতে পারতেছি সমীকরণের চেহারা হবে এরকম: x²/a² প্লাস y²/b² = 1। তবে আমরা এখনো জানি না a গ্রেটার দেন b না b গ্রেটার দেন a। যদি প্রশ্নের এনাফ শর্ত না থাকে, ধরে নিব a গ্রেটার দেন b। আচ্ছা, চলো দেখি আছে কিনা শর্ত। দেখো পরবর্তী পার্টে বলতেছে উপবৃত্তটি x/9 প্লাস y/4 = 1 রেখাকে x অক্ষের উপর এবং x/2 প্লাস y/3 = 1 রেখাকে y অক্ষের উপর ছেদ করে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু গ্রাফের দিকে তাকাই। দেখো এটা একদম ছবি আঁকলে সরাসরি উত্তরটা চলে আসবে, একদম সহজ। তাহলে এই হচ্ছে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ভাইয়া, হ্যাঁ? আচ্ছা, তো ফার্স্টে চলো আমরা একটু এই তথ্যটাকে কাজে লাগাই। এই যে তথ্যটা দেওয়া আছে, এই তথ্যটাকে কাজে লাগাই। আচ্ছা, দেখো তো কি বলতেছে, x/9 প্লাস y/4 = 1। এই সরলরেখাটা আমরা একটু আঁকা ফেলি। এই সরলরেখাটাকে আমরা একটু এইভাবে আঁকি, হ্যাঁ, ডট দিয়ে আঁকি। x/9 প্লাস y/4। x/9 মানে কি? x অক্ষ থেকে 9 ঘর কাটবে। y/4 মানে কি? y অক্ষ থেকে 4 ঘর কাটবে। ঠিক আছে? ওকে। তাহলে দেখো প্রশ্নে বলতেছে যে আমাদের উপবৃত্তটা এই সরল রেখাকে এক্স অক্ষের উপর ছেদ করে। তার মানে উপবৃত্তটা তো সরল রেখাটাকে ছেদ করবে। কোথায় ছেদ করবে? এক্স অক্ষের উপর ছেদ করবে। আচ্ছা, তাহলে ভাই আমরা তো জানি যে যেহেতু এই সরলরেখাটার সমীকরণ x/9 প্লাস y/4 = 1, তার মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষের শিরোবিন্দুটার দূরত্ব কত? 9, তাই না? x/a প্লাস y/b = 1 সরল রেখায় পড়ছো।
x/a + y/b = 1। এই সরলরেখাটার মূলবিন্দু থেকে x অক্ষের ছেদবিন্দু দূরত্ব a একক। আমাদের এখানে a এর ভ্যালু কত? 9, x/9। আচ্ছা, তাহলে পরাবৃত্তের উপরস্থ এই বিন্দুটার x অক্ষের ছেদবিন্দুটার মূলবিন্দু থেকে দূরত্ব 9। ওকে, এবার আমরা যদি একটু দ্বিতীয় সমীকরণটার দিকে তাকাই। দ্বিতীয় সমীকরণটা, আচ্ছা, দ্বিতীয় সমীকরণটা হচ্ছে x/2 + y/3 = 1। আচ্ছা, তাহলে x/2 + y/3, তার মানে আমাদের কাছে হচ্ছে, তো দাঁড়াও এটাকে ঠিক করি, বলা যায় এইরকম একটা সমীকরণ আছে, ঠিক আছে? x/2 + y/3 = 1। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই y/4, আচ্ছা না ঠিকই আছে, অসুবিধা নেই, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে বলতেছে এই সরলরেখাটাকে পরাবৃত্ত ছেদ করে y অক্ষের উপরে। তো ভাইয়া এই যে ছেদবিন্দুটা আছে y অক্ষের ছেদবিন্দু, এই ছেদবিন্দুটার মূলবিন্দু থেকে দূরত্ব কত? আমরা জানি x/a + y/b = 1। এই সরলরেখার মূলবিন্দু থেকে দূরত্বটা, y অক্ষের ছেদবিন্দুর মূলবিন্দু থেকে দূরত্বটা b একক। তাহলে আমাদের এই লাল সরলরেখার জন্য b এর ভ্যালু কত? x/a + y/b = 1। এই সরলরেখাটার y অক্ষের ছেদবিন্দুর মূলবিন্দু থেকে দূরত্ব b একক। আমাদের এখানে b এর ভ্যালু কত? 3। তার মানে এই দূরত্বটা হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য 3। তাহলে আমরা আলটিমেটলি এইরকম একটা উপবৃত্ত পাবো। এইরকম একটা উপবৃত্ত পাবো, ঠিক আছে ভাই? আচ্ছা, তো ভাই আমাদের কিন্তু কাজ শেষ। আমরা এটা দেখেই বুঝতে পারতেছি a এর ভ্যালুটা হচ্ছে 9 আর b এর ভ্যালুটা হচ্ছে তোমার কত? 3। তাহলে মান বসায় দাও, সমীকরণ চলে আসবে। তাহলে কত আসলো? x²/81, a² 9² 81 + y²/3² কত? 9 = 1। হয়ে গেল, শেষ। ওকে, আচ্ছা, তো এই জন্যই বলছিলাম ছবি আঁকলেই ম্যাথটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটু দেখো তো সবাই বুঝতে পারছি কিনা, আশা করি সবাই ক্লিয়ার নাকি? আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে চলো আমরা একটু আমাদের পরবর্তী ম্যাথে যাই। আর ও আচ্ছা, আমাদের এখানে আরো কিছু এক্সট্রা জিনিস বের করতে বলছে, ওয়েট। আমাদের এখানে হচ্ছে দেখো, এই উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্রতার স্থানাঙ্ক বের করতে বলছে। তো আমাদের এখানে দেখো a এর ভ্যালু b থেকে বড়, তাহলে যেহেতু a এর ভ্যালু b থেকে বড়, উৎকেন্দ্রিকতা e কত আসবে? √1 - b²/a²। ঠিক আছে, তাহলে কত আসলো? √1 - 9/81। তার মানে √1 - 1/9, তাহলে √8/9। তার মানে কত? 2√2/3। তাহলে এটা চলে আসলো আমাদের উৎকেন্দ্রিকতা, ঠিক আছে? এটা আসলো কি? উৎকেন্দ্রিকতা। এবার আসতেছে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। তো a > b এরকম হইলে আদর্শ সমীকরণের ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি আসে? +-ae, 0, +-ae, 0। তার মানে কত আসতেছে? +-ae। a এর ভ্যালু কত আমাদের এই জায়গাতে? আমরা a এর ভ্যালু বের করছিলাম হচ্ছে 9, তাই না? b এর ভ্যালুটা হচ্ছে 3। আচ্ছা না ঠিকই আছে, হ্যাঁ। তাহলে a এর ভ্যালু আমরা বের করছিলাম কত? 9, রাইট? আচ্ছা, তাহলে a এর ভ্যালু হচ্ছে 9 আর e এর ভ্যালু আমরা কত বের করছি? 2√2/3। তাহলে আমরা একটু বসায় দেই, 9 × 2√2/3, 0। তাহলে আসে কত? প্লাস আমরা যদি কাটাকাটি করি 6√2, 0, +-6√2, 0। ওকে, তাহলে এই চলে আসলো হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতার উপকেন্দ্র। ঠিক আছে ভাই, আশা করি বুঝা গেল। চলো তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো, সিম্পল একটা ম্যাথ। আমাদেরকে বলা হচ্ছে x²/16 + y²/25 = 1। এই উপবৃত্তের ফোকাস দ্বয় এবং দেখো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে 2x² + 2y² + 12x - 16y - 13 = 0। এই বৃত্তের কেন্দ্র, এই যে তিনটা বিন্দু, ফোকাস দ্বয় দুইটা বিন্দু আর বৃত্তের কেন্দ্র তিনটা বিন্দু, এদের দ্বারা যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে স্থানাঙ্ক বের করলে শুলেস মেথডে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে। তাহলে আগে চলো আমরা একটু এই স্থানাঙ্কগুলো বের করি। ফার্স্টে দেখো ফোকাস দ্বয়। আচ্ছা, তো ভাই আমি যদি তোমাদেরকে একটু এই উপবৃত্তের দিকে খেয়াল করতে বলি, দেখো এটাতে b > a, তাহলে b > a হইলে এটার জন্য e এর ফর্মুলা কি? √1 - ছোটটা বাই বড়টা। তাহলে এখানে a ছোট, তাহলে 1 - a²/b²। আচ্ছা, তাহলে সেই হিসাব অনুযায়ী আমাদের e এর ভ্যালুটা কত আসে? 1 - 16/25। তাহলে সেখান থেকে আমি কত পাচ্ছি? 3/5। তাহলে এটা চলে আসলো আমাদের e এর ভ্যালু 3/5। ওকে, আচ্ছা ভালো।
একটু ধরো তো 1 মাইনাস হচ্ছে আমাদের 16 তাহলে হচ্ছে এখানে 9 9/25, হ্যাঁ ঠিকই আছে। ওকে, ফোকাস দয়, তাহলে বি গ্রেটার দেন এ হইলে ফোকাসের স্থানাঙ্ক কি? দুইটা ফোকাস আসে, একসাথে লিখে ফেলি আমরা। ফোকাসগুলো হচ্ছে 0, প্লাস মাইনাস বিই। তাহলে সেটা কত হবে? 0, প্লাস মাইনাস বি এর ভ্যালু কত ভাই আমাদের এখানে? 5। তাহলে 5 ইন্টু 3/5, তাহলে সেখান থেকে আমি কত পাচ্ছি? 0, প্লাস মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা চলে আসলো আমাদের ফোকাস দয়। এবার আসা হচ্ছে কেন্দ্র। দুইটা বিন্দু বের করে ফেলছি, এবার আসা হচ্ছে কেন্দ্র। তো ভাই আমরা তো জানি কেন্দ্র বের করার শর্টকাট কি? সবার আগে এটাকে তুমি একটু প্রমিত আকারে নিয়ে যাও, বৃত্তের সমীকরণটাকে। এই যে বৃত্তের সমীকরণটা আছে এটাকে একটু প্রমিত আকারে নিয়ে যাও। প্রমিত আকারে নিয়ে যাওয়ার মানে কি? এক্স এর স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, মানে তোমার প্রমিত আকার বলতে সাধারণ আকার। বৃত্তের সাধারণ চেহারায় কি থাকে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ থাকে 1। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগটাকে তুমি এবার 1 বানায় দাও। 1 বানাইলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সবাইকে আমরা 2 দ্বারা ভাগ করতেছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 8y মাইনাস 13/2 ইকুয়ালস টু 0। ঠিক আছে ভাই, আচ্ছা এবার তুমি কেন্দ্রের স্থানাঙ্ক বের করো। তো ভাই এরকম একটা বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র সি এর স্থানাঙ্ক কত আসবে? আমরা জানি শর্টকাট আছে কি? এক্স এর সহগ বাই -2, তাহলে 6/-2 হচ্ছে -3, ওয়াই এর সহগ বাই -2, -8/-2 হচ্ছে 4। তাহলে এই আসলে হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমাদের তিনটা বিন্দু কি? 0, 3, 0, -3 আর -3, 4। চলো ক্ষেত্রফল বের করে ফেলি। তাহলে ক্ষেত্রফল কত আসবে শুলেস মেথড অনুযায়ী? 0, 3, 0, 3, 0, -3, -3, হাফ ইন্টু আচ্ছা 0, 3, 0 মাইনাসে তারপরে কত? -3 আর 4, তারপরে আবার 0, 3। ছোটবেলার অঙ্ক তাই না? আচ্ছা, তাহলে দেখো 0, 0, -9, মাইনাস 0, -3, -3 তে +9, তাহলে এটাও -9 আর 0, তাহলে আসলো কত? -9, -9। আচ্ছা, তো আমরা সবাই জানি যে আমাদের আসলে এখানে একটু মডুলাস দেওয়া উচিত। ক্ষেত্রফলের ফর্মুলাটাতে একটা মডুলাস দেওয়া উচিত। এই কারণে মডুলাস দেওয়া উচিত, কারণ নেগেটিভ চলে আসতে পারে। তাহলে রেজাল্টটা কত আসতেছে? 18 ইন্টু হাফ, তার মানে সব মিলিয়ে কত হইলো ক্ষেত্রফল? 9। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? 9। ওকে, আশা করি বোঝা গেল। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে যাই। কি দেওয়া আছে দেখো? একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটি উপকেন্দ্রের স্থানাঙ্ক 1, -1, একটা উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1, -1, আর হচ্ছে এর অনুরূপ দিকাক্ষ x - y - 4 = 0, দিকাক্ষ নিয়ামক রেখা, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। আর যা হচ্ছে 1, 1 বিন্দু দিয়ে অতিক্রম করে, 1, 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। ঠিক আছে, ওকে। তাহলে এখন ওই তো আগের মতো আমাদের এখানে কি কি দেওয়া আছে? উপকেন্দ্রের স্থানাঙ্ক s দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এখান জায়গাতে x - y - 4 = 0। এরপরে আমাদেরকে e এর ভ্যালু লাগতো, কিন্তু e এর ভ্যালুটা দেখো বলে নাই। e এর ভ্যালু না বলে একটা বিন্দু দেওয়া আছে। আচ্ছা, আবারও বুঝো। এই হচ্ছে যদি আমাদের একটা উপবৃত্ত হয়, এই যদি হচ্ছে আমাদের উপকেন্দ্রটা হয়, এবং এই যদি হচ্ছে হয় অনুরূপ দিকাক্ষ। অনুরূপ দিকাক্ষ কেন? দেখো ভাই, আমাদের এই উপবৃত্তটার দুইটা দিকাক্ষ আছে, একটা আছে এই পাশে, একটা আছে এই পাশে, দুইটা দিকাক্ষ। তো অনুরূপ দিকাক্ষ বলতে বোঝায় আমরা উপকেন্দ্র যেই পাশ থেকে নিতেছি, দুইটা উপকেন্দ্রের ভিতরে আমরা যেই পাশের উপকেন্দ্র নিচ্ছি, দিকাক্ষটাও সেই পাশেরই নিতেছি, এটাই বলে অনুরূপ দিকাক্ষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই অনুরূপ দিকাক্ষটা। তাহলে দেখো আমি এস জানি, পি হচ্ছে কি চলমান বিন্দু x, y। তাহলে আমি এস জানি, পি জানি, আর হচ্ছে কি জানি? নিয়ামক রেখার সমীকরণ জানি। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? এসপি বাই পিএম ইকুয়ালস টু ই। এসপি বাই পিএম ইকুয়ালস টু ই। তাহলে সেখান থেকে লেখা যাবে কি? এসপি ইকুয়ালস টু ইপিএম। তো ভাইয়া এখন আমাদের তো ই এর ভ্যালু লাগবে আমরা এই শর্তটা বের করতে চাইলে। এস জানা আছে ভালো কথা, পিএম জানা আছে ভালো কথা, ই তো জানি না। আচ্ছা, সেই ই এর ভ্যালুটাই বের করার জন্য তোমাকে এই বিন্দুটা দিয়ে দিছে। আচ্ছা, তো চলো আমরা একটা কাজ করি, আমরা ই এর ভ্যালু ছাড়াই এটা নিয়ে একটু সামনে আগাই। দেখো তো ভাই এসপি কত হবে? দেখো এসপি হচ্ছে এস বিন্দুটার স্থানাঙ্ক কত? 1, -1, এবং পি বিন্দু x, y এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এসপি আসবে কত? √ওভার x - 1 হোল স্কোয়ার প্লাস y + 1 হোল স্কোয়ার।
এটা আসলে আমাদের এসপি। আচ্ছা, ইকুয়ালস টু ই ইন্টু পিএম। তাহলে পিএম হচ্ছে কি, এক্স কমা ওয়াই বিন্দু থেকে এই যে সরলরেখাটা আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো, এই সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে পিএম কত আসবে, মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। ওকে, তাহলে কত পাবো আমরা, দেখো বোথ সাইডে আমরা চলো বর্গ করে ফেলি। আচ্ছা, বর্গ করলে কত আসে দেখো, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত, টু। আচ্ছা ভাই দেখো, ই এর মানটা যদি জানি, ই এর মানটা বসায় দিলেই আমাদের সমীকরণটা চলে আসবে। এখন কথা হলো ভাই, ই এর মান পাওয়ার জন্য আমরা কি করতে পারি, ই এর মান পাওয়ার জন্য আমরা বলতে পারি যে এই সমীকরণকে, এটাও তো আসলে উপবৃত্তের সমীকরণ, ই এর মানটা বাদ দিই, তাই না? তাহলে আমরা যদি হচ্ছে এই সমীকরণটাকে ওয়ান ওয়ান দিয়ে সিদ্ধ করাই, ই এর মান চলে আসবে। আচ্ছা তাহলে দেখো, ওয়ান ওয়ান দিয়ে আমরা এই সমীকরণটাকে সিদ্ধ করাইতেছি, সিদ্ধ করাইলে কত হবে দেখো তো, ওয়ান ওয়ান বসায় দিই, ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার ইন্টু, দেখো তো কি আছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর, তাহলে কত হবে, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু। আচ্ছা, তাহলে ভাই এই পাশে আছে আমাদের কাছে ফোর ইকুয়ালস টু ই স্কোয়ার ইন্টু, এ পাশে কত আছে, ফোর স্কোয়ার মানে ষোলো, তাহলে ষোলো বাই দুই। ঠিক আছে, তাহলে কত আসবে এখানে, আট। চার আর কাটাকাটি করলে কত আসবে এখানে, দুই। তাহলে ই স্কোয়ারের ভ্যালু আসলো হাফ, সেখান থেকে ই এর ভ্যালুটা কত আসলো, ই এর ভ্যালুটা আসলো হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু। ওকে, তাহলে এই যে আমরা ই এর ভ্যালুটা বের করে ফেলছি, এই ভ্যালুটা তুমি এবার এখানে বসায় দিবা, বসায় দিলে কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে তোমাদের আমি একটু দেখায় দিই। এটা আমি হচ্ছে একবার যেহেতু তোমাদের দেখাইছি কিভাবে সাজাইতে হয়, সাজাইতে হয় মানে কি, জাস্ট হচ্ছে তোমাকে সবকিছু একপাশে নিয়ে আসতে হবে, ফর্মুলাগুলো একটু ভেঙে দেখাইতে হবে, এতটুকুই। সো আমি জাস্ট তোমাদেরকে ই স্কোয়ারের মানটা বসায় দিয়ে দেখায় দিই যে কি আসে। তাহলে ই স্কোয়ারের মানটা যদি হচ্ছে আমরা এই এক নং সমীকরণে ইউজ করি, এটাকে আমি নাম দিলাম এক নং সমীকরণ, এক নং সমীকরণ। তাহলে এক নং সমীকরণে আমি যদি ই স্কোয়ারের মানটা বসায় দিই, ই স্কোয়ার কত আসবে, ওয়ান বাই রুট টু এর স্কোয়ার, ই এর মান যেহেতু ওয়ান বাই রুট টু আসছে তাহলে হাফ। তাহলে এটা যদি আমি বসায় দিই, আমি কি পাই, আমি পাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার, তার মানে হচ্ছে হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু। ওকে, আচ্ছা, তাহলে দুই দুগুণে চার, চার হচ্ছে তুমি এই পাশে নিয়ে আসো, কত আসবে, ফোর ইন্টু, এটাকে ভাঙলে কত আসে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, প্লাস এটাকে ভাঙলে কত আসে, ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু, এই পাশে ভাঙলে কত আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্সটিন প্লাস, প্লাস না এখানে হবে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এইট এক্স প্লাস এইট ওয়াই। ঠিক আছে, আচ্ছা, তো ব্র্যাকেটটা তুলে সবাইকে একপাশে নিয়ে এসো, তাহলেই হবে। তো এখানে একটা কথা আছে, পরীক্ষার হলে ধরো তোমার হাতে এত সময় নেই, তুমি ধরো এই পর্যন্ত সুন্দর মতো বের করছো, এই পর্যন্ত সুন্দর মতো বের করছো, ঠিক আছে? তো যেহেতু তোমার হাতে সময় নেই, এই পর্যন্ত তুমি বের করেই ফেলছো, অঙ্কটা আসলে হয়েই গেছে। তো সাজানো গুছানোর পিছনে খুব বেশি সময় আসলে না দিলেও হবে, এই পর্যন্ত যদি করে রেখে আসো কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আচ্ছা, তো চলো, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি, আমরা পরের ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো, নেক্সট ম্যাথে বলা আছে আমাদেরকে যে আমরা একটা উপবৃত্ত নিয়ে কাজ করতেছি, যার উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক 3, -1 আর হচ্ছে কত 1, দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি দেখতে এখন আর 0, ± এর মতো আছে, সরি, তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্কে ভুজ বা কোটি কারো মান কি 0 আছে? উত্তর হচ্ছে না ভাইয়া, ভুজ বা কোটি কারো মানে 0 নাই। তার মানে বুঝতে পারতেছি যে এটা আসলে আমাদের আদর্শ উপবৃত্ত, তার মানে x² / a² প্লাস y² / b² = 1। এই আদর্শ উপবৃত্তের উপকেন্দ্রগুলো কি হয়, 0, ±a, 0 অথবা 0, ±b। 0 থাকবে, স্থানাঙ্কে 0 থাকবে, বাট যেহেতু আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কে 0 নাই, তো আমরা বুঝতে পারতেছি এই উপকেন্দ্রগুলো আদর্শ অবস্থা থেকে আসে নাই, এখান থেকে এরা আসে নাই। তাহলে কার কাছ থেকে আসছে, এরা আসছে হচ্ছে কেন্দ্র আলফা কমা বিটাতে থাকলে, তখন আমরা যে সমীকরণটা পাবো উপবৃত্তের, সেটা হচ্ছে x - α² ডিভাইডেড বাই a² প্লাস y - β² ডিভাইডেড বাই b² ইকুয়ালস টু 1। এই যে চেহারাটা আছে, এই চেহারা থেকে আসছে, এই কারণে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কে কি নাই, 0 নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এই সেরকম একটা সমীকরণ বের করতে হবে।
তাহলে এরকম একটা সমীকরণ যদি বের করতে চাই ফার্স্টে বুঝতে হবে আমাদের কি কি লাগতেছে। দেখো আলফা বিটা, তার মানে আমাদের হচ্ছে এই শীর্ষ কি বলে কেন্দ্রের স্থানাঙ্কটা লাগতেছে, দেন এ এর মান আর বি এর মান লাগতেছে। তো ভাইয়া একটু দেখো এই দুইটা যদি হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক হয়, খেয়াল করে দেখো ভাইয়া, এটা হচ্ছে ধরো 1 - 1 আর এটা হচ্ছে ধরো আমাদের 3 - 1 উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাই না? আচ্ছা, তো ভাইয়া এই দুইটা সরল রেখা দিয়ে যেই রেখাটা যাবে সেটা হবে কি বৃহদাক্ষ। উপকেন্দ্র দিয়ে যে রেখাটা যায়, উপকেন্দ্র দ্বয় দিয়ে যে রেখা যায় সেটা হচ্ছে কি বৃহদাক্ষ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বৃহদাক্ষ। ওকে, ভালো। এবার এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুটা কি হবে? এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হবে উপবৃত্তের কেন্দ্র। তাহলে ভাই আমাদের এখানে উপবৃত্তের কেন্দ্রটা কত? এটাই তো আলফা বিটা, তাই না? তাহলে দেখো আমরা হচ্ছে যদি এই দুটো বিন্দুর মধ্যবিন্দু বের করি আলফা বিটা চলে আসবে। তাহলে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু কত আসতেছে দেখো তো, 3 + 1 / 2, তাহলে 2 - 1 - 1 / 2, তাহলে -1। তাহলে আলফা বিটার ভ্যালু আমি জেনে গেছি 2, -1। ভালো। এখন লাগবে আমাদের এ আর বি এর ভ্যালু। তো ভাই খেয়াল করে দেখো আমাদের এই যে দেখো ভুজের মানে পরিবর্তন হইলেও কোটির মান দুইটার ক্ষেত্রেই -1। তাহলে যখন দুইটা বিন্দুর মধ্যে কোটি অপরিবর্তনীয় থাকে, যখন তোমরা সরল রেখায় পড়ছো, যখন দুইটা বিন্দুর মধ্যে কোটি অপরিবর্তনীয় থাকে, তখন এই দুইটা বিন্দু দিয়ে যে সরল রেখা যাবে সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। সেটা কি হবে? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমাদের এখানে বৃহদক্ষটা এক্স অক্ষের সমান্তরালে আছে। তাহলে যেহেতু বৃহদক্ষটা এক্স অক্ষের সমান্তরালে আছে, তার মানে আমাদের এই জায়গাতে কি হবে? এ গ্রেটার দেন বি। কেন হয়েছে এটা? কারণ বৃহদক্ষ এক্স অক্ষের সমান্তরাল। ওকে, তাহলে বুঝতে পারলাম এ গ্রেটার দেন বি। এ গ্রেটার দেন বি হইলে বৃহদক্ষ এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, তবে এটা জানা লাগলো কেন? এটা জানা লাগছে অঙ্কটা সলভ করতে। দেখো আমাদের এই অঙ্কটাতেও ওইসব খুঁটিনাটি ইনফরমেশন দেওয়া আছে এ আর বি এর ভ্যালু বের করার জন্য। আলফা বিটা তো অলরেডি জেনে গেছি। যেমন একটা কথা বলা আছে কি, যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 একক। আচ্ছা, তো ভাইয়া তোমাদেরকে যদি হচ্ছে আমি একটু ছবি এঁকেই দেখাই, এই যদি হচ্ছে আমাদের বৃহদাক্ষ আর ক্ষুদ্রাক্ষ, এটা কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ না, বুঝা দেখো। হ্যাঁ, বৃহদাক্ষ আর ক্ষুদ্রাক্ষ। ওকে, কনফিউজড হবা না। আচ্ছা, তাহলে ধরো এই হচ্ছে আমাদের উপবৃত্তটা, এই হচ্ছে কি আমাদের উপবৃত্তটা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, একটু বড় করি আঁকি, ছোট হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের উপবৃত্ত। ওকে, তাহলে ভাইয়া এই যদি হচ্ছে আমাদের উপবৃত্ত হয়ে থাকে, এই যদি হচ্ছে আমাদের উপবৃত্ত হয়ে থাকে, আমাদের প্রশ্নে বলতেছে কি যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল। ওকে, তাহলে আমরা একটু নর্মালি চিন্তা করি। দেখো আমরা সবাই জানি যে কেন্দ্র থেকে আমাদের যে কোনো দুইটা উপকেন্দ্র উভয়ে এই পরিমাণ দূরত্বে থাকে। কি পরিমাণ দূরত্বে থাকে? এই পরিমাণ দূরত্বে থাকে। আর আমাদের যে শীর্ষ বিন্দুগুলো আছে, এই শীর্ষবিন্দুগুলো এ পরিমাণ দূরত্বে থাকে। শীর্ষবিন্দুগুলো এ পরিমাণ দূরত্বে থাকে যখন যখন আমরা এ গ্রেটার দেন বি নিয়ে চিন্তা করতেছি। আচ্ছা, তাহলে এখন দেখো তো ভাইয়া, আমরা ধরো যে কোনো একটা উপকেন্দ্র থেকে, যে কোনো একটা উপকেন্দ্র থেকে দুইটা শীর্ষের দূরত্ব বের করতেছি। তাহলে ধরো আমরা এই উপকেন্দ্র থেকে দুইটা শীর্ষের দূরত্ব বের করতেছি। তাহলে ভাই এই উপকেন্দ্র থেকে এই যে শীর্ষটা আছে এর দূরত্বটা কতটুকু হবে? দেখো ভাই, টোটালটা হচ্ছে মূল বিন্দু থেকে, সরি মূল না, কেন্দ্রবিন্দু থেকে দূরত্বটা হচ্ছে এ, এতটুকু দূরত্বটা হচ্ছে এই। তাহলে শীর্ষবিন্দু থেকে এতটুকু দূরত্ব কত হবে? এ মাইনাস এই। পুরো দূরত্ব থেকে এই পরিমাণ অংশ বাদ এ মাইনাস এই, তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে এ মাইনাস এই। আচ্ছা, আর এই উপকেন্দ্র থেকে অপর শীর্ষ দূরত্বটা কত? দেখো এতটুকু হচ্ছে এ, তার সাথে আরো যুক্ত হইল এই, তো টোটাল দূরত্ব কত হয়ে গেল? এ প্লাস এই। তাহলে এখন এই দুটো দূরত্বের গুণফল কত? এই দুটো দূরত্বের গুণফল হচ্ছে এ প্লাস এই ইন্টু এ মাইনাস এই। তাহলে প্রশ্নে বলা আছে এই গুণফলটা হলো 4। ঠিক আছে? আচ্ছা, তাহলে মাথায় রাখবা শর্টকাট ফর্মুলা হচ্ছে কি, আমাদের যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে যে কোনো একটা উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল আসবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার। যদি বি গ্রেটার দেন এ হইতো, বি গ্রেটার দেন এ হইতো, ফর্মুলাটা আসতো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ই স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আসলো হচ্ছে 4। এখন আরো একটা টোটকা বলে দিই, আরো একটা ছোট্ট জিনিস বলে দিই। চলো আমরা এটাকে একটু ডিটেইলে দেখি, তারপরে বলতেছি। আচ্ছা, খেয়াল করো ভাই, এখন
আমি যদি হচ্ছে একটু এই ই স্কোয়ারকে ভেঙে দেখি, ই গ্রেটার দেন বি, আমাদের এখানে কি এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, তাহলে এ গ্রেটার দেন বি হইলে ই স্কোয়ারের ভ্যালুটা কত আসে, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে দেখো আমাদের এখানে আসে কত, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার ইন্টু 1 এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই স্কোয়ার, কাটাকাটি খেয়ে শুধু বি স্কোয়ার, আর মাইনাস চিহ্নের কারণ এটা মাইনাস এটা প্লাস, আচ্ছা ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকে আমি আসলে কি পাচ্ছি, বি স্কোয়ার ইকুয়ালস টু 4। আচ্ছা, তাহলে আলটিমেটলি এই যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল দেওয়া ছিল, এটা আসলে কি বি স্কোয়ারের সমান। তাহলে মাথায় রাখবা, যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল বি স্কোয়ারের সমান যখন এ গ্রেটার দেন বি, আর যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল এ স্কোয়ারের সমান যখন বি গ্রেটার দেন এ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা বি স্কোয়ারের ভ্যালু পেয়ে গিয়েছি, এখন লাগবে এ স্কোয়ারের ভ্যালু। ওকে, তো এ স্কোয়ারের ভ্যালু বের করার জন্য আমরা আবারও একটু এই সমীকরণটা নিয়েই কাজ করব, এটাকে নিয়েই কাজ করব। কিভাবে? দেখো ভাইয়া, আমাদের কাছে কিন্তু উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা জানি যে উপবৃত্তের ক্ষেত্রে দুইটি উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আসে 2a। তাহলে এখান থেকে আমরা 2a বের করতে পারবো এদের মধ্যবর্তী দূরত্ব বের করার মাধ্যমে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব আসবে হচ্ছে 2, তাহলে 2a আসলো কত, 2। তাহলে এখান থেকে আমি a এর ভ্যালু কত পাইছি, 2। এই যে আমি এই এর ভ্যালু পাইছি 2, এই ভ্যালুটা আমি এবার এখানে কাজে লাগাবো। এই এর ভ্যালু আমরা কত পাইছি, 2। তাহলে এই যে এই এর ভ্যালু 2, সেটা যদি আমি এখানে বসায় দিই কত লেখা যায়, a স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এ এর হোল স্কোয়ার, তাই না? তাহলে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে জাস্ট 4, 2 স্কোয়ার। আচ্ছা আমি একটু ডিটেইলে লিখি, এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এই এর স্কোয়ার ইকুয়ালস টু কত, 4। তাহলে আসে কত, এ স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 4। তাহলে সেখান থেকে আমি কত পাচ্ছি, এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 8। তাহলে এ স্কোয়ারের ভ্যালু আমি বের করে ফেলছি, আর বি স্কোয়ারের ভ্যালু একটু আগে আমাদের বের করা হয়ে গিয়েছিল। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার দুইটাই চলে আসছে, মান বসায় দাও, সমীকরণ বের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা চলো মানটা বসায় দিই। তাহলে সমীকরণটা কি আসলো, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস 2 ওয়াই মাইনাস বিটা, তাহলে ওয়াই প্লাস 1, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই ইকুয়ালস টু 1। এ স্কোয়ারের ভ্যালু কত, 8, বি স্কোয়ারের ভ্যালু কত, 4। হয়ে গেল, তাহলে সমীকরণ চলে আসলো। ওকে, তো এই ম্যাথটা তুলনামূলক একটু বুঝে শুনে করতে হয় এবং মোটামুটি বলা যায় বড়ই ছিল। তো এটা হয়তো স্টিল আসবে না, তারপরেও আমরা একটু প্র্যাকটিস রাখলাম, যদি আইসা পড়ে তখন এই জন্য এই ধরনের একটু হালকা বড় ম্যাথ একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো কিন্তু বেসিক ম্যাথের মধ্যেই পড়ে। ওকে, আশা করি বোঝা গেল। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা একটু সামনে যাই। আচ্ছা দেখো, সঞ্চার পথের ম্যাথ দিয়ে দিছে, পরামিতিক সমীকরণ সংক্রান্ত বা পরামিতিক স্থানাঙ্ক সংক্রান্ত সঞ্চার পথের ম্যাথ। আচ্ছা তাহলে চলো আমরা একটু এটাকে সলভ করি। দেখো তো কি বলতেছে আমাদের এখানে, দেখো স্থানাঙ্কটা দেওয়া আছে থিটা দিয়ে, তাহলে বলতেছে 2 sec থিটা, 3 tan থিটা হচ্ছে কোনো বিন্দুর স্থানাঙ্ক। তার মানে আমাদের এখানে x এর ভ্যালুটা হচ্ছে 2 sec থিটা। তাহলে ভাই এখান থেকে আমি যদি sec থিটার ভ্যালুটা বের করি, সেটা কত আসবে, সেটা আসবে হচ্ছে x/2। আবার y এর ভ্যালুটা হচ্ছে 3 tan থিটা। তাহলে এখান থেকে যদি হচ্ছে আমি tan থিটার ভ্যালুটা বের করি, সেটা হবে কত, y/3। তাহলে sec থিটার ভ্যালু বের করছি আর tan থিটার ভ্যালু বের করছি। আচ্ছা তো ভাইয়া আমরা কি জানি, আমরা জানি sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে তুমি হচ্ছে ভাই এখানে sec থিটা tan থিটার মানটা বসায় দাও। sec থিটার মান কত, x/2, আর tan থিটার মান কত ভাইয়া, y/3। তাহলে আসে কত, x স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1 প্লাস y স্কোয়ার বাই 9। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, x স্কোয়ার বাই 4 মাইনাস y স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1। এই তাহলে চলে আসলো আমাদের কনিকের সমীকরণটা। কি ধরনের কনিক, এটা হচ্ছে একটা অধিবৃত্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের কি বলতেছে, এই কনিকের দ্বিকাক্ষ, তার মানে নিয়ামক রেখার সমীকরণ বের করতে হবে, উৎকেন্দ্রিকতা বের করতে হবে, উপকেন্দ্র বের করতে হবে। আচ্ছা তো ফার্স্টেই দেখো আমাদের যখনই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মেট থাকে, দেখো উপবৃত্তের ক্ষেত্রে ফর্মুলা চেঞ্জ হয় এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ, তার উপর ভিত্তি করে উপবৃত্তের দুই ধরনের ফর্মুলা। আচ্ছা অধিবৃত্তের ক্ষেত্রে দুই ধরনের ফর্মুলা, তবে সেটা কিভাবে চেঞ্জ হয়, সেটা চেঞ্জ হয় মাইনাসটা কার সাথে আছে তার ভিত্তিতে, এ বড় না বি বড় সেটা না, মাইনাস কার সাথে আছে। যেমন দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মেট, তাহলে মাইনাসটা ওয়াই স্কোয়ারের সাথে। আচ্ছা তাহলে মাইনাসটা যদি ওয়াই স্কোয়ারের সাথে থাকে, তখন আমাদের ই এর ফর্মুলাটা আসে ই ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে সেটা কত হবে, রুট ওভার 1 প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত, 9, এ স্কোয়ারের ভ্যালু কত, 4। তাহলে কত আসলো, √13/2। এটা চলে আসলো আমাদের উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা আমরা বের করে ফেলছি। ওকে, আচ্ছা তাহলে উৎকেন্দ্রিকতা ডান। এবার আসো আমরা বের করি উপকেন্দ্র। উপকেন্দ্র উপকেন্দ্র আর দ্বিকাক্ষ। আচ্ছা তো ভাইয়া উপকেন্দ্রের স্থানাঙ্ক
কি হবে? তো এই ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এই কমা 0। তাহলে কত আসবে সেটা? প্লাস মাইনাস এই কমা 0। তাহলে এ এর ভ্যালু কত? আমাদের এখানে এ এর ভ্যালু হচ্ছে 2। তাহলে 2 ইন্টু এ এর ভ্যালু কত? √13/2 কমা 0। তাহলে সেখান থেকে আসতেছে কত? প্লাস মাইনাস √13,0। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমি উপকেন্দ্র বের করে ফেললাম। উপকেন্দ্র ডান। এবার আসো দিকাক্ষ। দিকাক্ষের সমীকরণ কি হবে? x = প্লাস মাইনাস a/e। তাহলে মান বসায় দাও। x = প্লাস মাইনাস a এর ভ্যালু 2, e এর ভ্যালু √13/2। তাহলে কত আসে? x = প্লাস মাইনাস 4/√13। ঠিক আছে? হয়ে গেল তাহলে? আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, তো দেখো আমাদের অধিবৃত্তের ফর্মুলা কিন্তু নতুন কোনো কিছু না। এই ফর্মুলাগুলো কিন্তু দেখতে অধিবৃত্তের ফর্মুলাগুলো দেখতে কিন্তু উপবৃত্তের মতোই। ঠিক আছে? তার মানে তুমি যদি উপবৃত্তটা বুঝতে পারো তাহলে কিন্তু অধিবৃত্তের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবা। ওকে? ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে যাই। পরের ম্যাথে কি বলতেছে দেখো, ওই যে খুঁটিনাটি বৈশিষ্ট্যযুক্ত অধিবৃত্তের ম্যাথ আর কি। একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুইটির দূরত্ব 16। তো উপকেন্দ্র দুইটার দূরত্ব উপবৃত্তের ক্ষেত্রে যেরকম 2AE, অধিবৃত্তের ক্ষেত্রেও কি 2AE। আচ্ছা, উৎকেন্দ্রিকতা হচ্ছে √2। তাহলে ই এর ভ্যালু হচ্ছে √2। তারপরে বলতেছে আর অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত। আচ্ছা দেখো, অক্ষ দুইটা স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর, তার মানে আমরা আদর্শ সমীকরণ নিয়ে কাজ করতেছি। আদর্শ সমীকরণ কোনটা? আদর্শ সমীকরণ হচ্ছে এই যে এগুলো, কেন্দ্র মূল বিন্দুতে, সেটাই আদর্শ সমীকরণ। আচ্ছা, তাহলে কেন্দ্র মূল বিন্দুতে। এখন ভাইয়া দেখো আমাদের কাছে যদি আবারও সেই উপবৃত্তের মতো, উপবৃত্তে যেরকম ধরনটা বলে দেওয়া না থাকলে, তার মানে a > b নাকি b > a, এটা বলে দেওয়া না থাকলে আমরা বাই ডিফল্ট কনভেনশন কি ধরে নিই? a > b। এখানেও সেম। এখানে যদি আমাদেরকে স্পষ্টভাবে বলা না থাকে যে x² - y² নাকি আমাদের হচ্ছে y² - x², যদি ঠিকমতো উল্লেখ করা না থাকে, আমরা বাই ডিফল্ট কি ধরে নিব? সমীকরণটা x² - y² এই ফরম্যাটের। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমরা এটা ধরে নিলাম। এখন তাহলে এরকম যদি ফরম্যাটটা হয়, 2AE সমান কত? 2AE সমান হচ্ছে 16, আর ওইদিকে e এর ভ্যালুটা প্রশ্নে বলা আছে কত? √2। তাহলে মানটা যদি একটু বসায় দেই, 2a × √2 হচ্ছে 16। তাহলে ভাই দেখো 2 2 কাটাকাটি করলে এখানে থাকে 8। তাহলে a কত আসে? 8/√2। তার মানে এটা আসবে হচ্ছে 4√2। তাহলে ভাই a এর ভ্যালু চলে আসছে 4√2। আচ্ছা, এবার আমাদের দরকার হচ্ছে b এর ভ্যালু। b এর ভ্যালু লাগবে না? a এর ভ্যালু বের করছে, b এর ভ্যালু লাগবে। আচ্ছা, তো ভাই দেখো a বলা আছে √2। e মানে কত? √1 + b²/a², তাই না? আচ্ছা, তাহলে বোথ সাইড আমরা স্কয়ার করি। 1 + b²/a² = 2। এখন ভাইয়া a² এর ভ্যালু প্রশ্নে কত বলা আছে? দেখো প্রশ্নে বলা নেই, আমরা বের করতে পারি। a = 4√2 হলে a² হবে 32। তাহলে 1 + b²/32 হচ্ছে কত? 2। ওকে, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি b²/32 আসে 1। তার মানে b² এর ভ্যালুটা কত আসে? 32 হয়ে গেল। তাহলে b² এর ভ্যালু 32, a² এর ভ্যালু কত? 32। দুইটাই 32, দুইটাই 32। আচ্ছা, সো মাথায় রাখবা এখানে আসলে কাহিনীটা কি, যে সকল অধিবৃত্তের ক্ষেত্রে দেখা যায় উৎকেন্দ্রিকতা √2, তারা আসলে আয়তাকার অধিবৃত্ত। এদেরকে আমরা কি বলবো? আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে? আচ্ছা, আর আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান সবসময় √2 হয়। আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে এটাকে আয়তাকার কেন বলে? কারণ এখানে a এর ভ্যালু b এর সমান, a এর ভ্যালুটা b এর সমান। ঠিক আছে? তাহলে ভাই a এর ভ্যালু b এর সমান হলে আমরা যখন a বের করছি, এটারই কিন্তু তাহলে আমি কি বলে দিতে পারতাম? এটারই কিন্তু আমি b বলে দিতে পারতাম। b বলে দিতে পারতাম। তারপরে এটাকে আমরা একটু হিসাব করে দেখলাম। ওকে? আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো আয়তাকার অধিবৃত্ত কি, এবং আয়তাকার অধিবৃত্ত থাকলে আমাদের সুবিধা হয়। সেই সুবিধাটা কি? অঙ্কটা খুবই ছোট হয়ে যায়। তাহলে সমীকরণটা কি আসলো? x²/32 - y²/32 = 1। আশা করি বুঝা গেল? ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা একটু পরবর্তী ম্যাথটা দেখি। আচ্ছা, তো ভাইয়া ধরো তোমার কাছে কোনো একটা অধিবৃত্তের দুইটা অসীম তটের সমীকরণ দেওয়া আছে, L1 = 0, L2 = 0। তো এই দুইটা সমীকরণ থেকে তুমি চাইলেই অধিবৃত্তের সমীকরণটা বের করতে পারো। আমরা যেরকম অধিবৃত্ত থেকে অসীম তটের সমীকরণ বের করতে পারি, আবার অসীম তট থেকে অধিবৃত্তের সমীকরণও বের করা যায়। সেই সমীকরণের ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে L1 × L2 + k = 0। k হচ্ছে একটা ইচ্ছামূলক ধ্রুবক। যেরকম কে থাকে কোথায়? লম্ব সরলরেখার সমীকরণে, সমান্তরাল সরলরেখার সমীকরণে। তো এই কে এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, আমাদের একটা বিন্দু লাগবে না? অধিবৃত্তের উপর একটা বিন্দু দরকার। আচ্ছা, এই ধরনের বিন্দু পরীক্ষা দেওয়া থাকবে। তো চলো এরকম একটা অঙ্ক আমরা করি, যেখানে অসীম তট থেকে আমাকে অধিবৃত্তের সমীকরণ বের করতে হবে। ওকে, দেখো প্রশ্নে কি বলা আছে?
খেয়াল করে দেখো, প্রশ্নে আমাদের কাছে একটা অধিবৃত্তের অসীম তটের সমীকরণ বলা আছে। একটা হইল y ইকুয়ালস টু b বাই a ইন্টু এক্স, আর একটা হইল y ইকুয়ালস টু মাইনাস b বাই a ইন্টু এক্স। আর বলা আছে এইটা ওই k এর মান বের করার জন্য বলা আছে, k এর মান যেন সুবিধা হয় বের করতে, কি বলা আছে যে এটা a, 0 বিন্দুগামী। এখান থেকে আমাদেরকে অধিবৃত্তের সমীকরণটা বের করতে হবে। আচ্ছা, তাহলে ভাইয়া দেখো, আগে আমরা এই সমীকরণগুলোকে, অসীম তটের সমীকরণগুলোকে এই ফরম্যাটে নিয়ে যাই। এক পাশে 0, বাকি সবকিছু আরেক পাশে। তাহলে y ইকুয়ালস টু b বাই a ইন্টু এক্স, তার মানে y মাইনাস b বাই a ইন্টু এক্স ইকুয়ালস টু 0। আবার অপরটা হচ্ছে কি, y ইকুয়ালস টু মাইনাস b বাই a ইন্টু এক্স, তার মানে y প্লাস b বাই a ইন্টু এক্স ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এটা হচ্ছে L1 ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে কি L2 ইকুয়ালস টু 0। L1 হচ্ছে y মাইনাস b বাই a ইন্টু এক্স, L2 হচ্ছে y প্লাস b বাই a ইন্টু এক্স। ওকে, তাহলে সমীকরণটা কি আসবে, L1 ইন্টু L2, তার মানে y মাইনাস b বাই a ইন্টু এক্স ইন্টু y প্লাস b বাই a ইন্টু এক্স প্লাস k ইকুয়ালস টু 0। এটাই হবে আমাদের অধিবৃত্তের সমীকরণ। আচ্ছা, তাহলে ভাই আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, a প্লাস b মানে a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সেই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। তাহলে কি লেখা যাবে, y স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস k ইকুয়ালস টু 0। k এর ভ্যালু বের করা লাগবে। k এর ভ্যালু বের করার জন্য আমরা এখন কি করব, এই a, 0 এই বিন্দুটাকে এখানে বসায় দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে a, 0 একে দিয়ে যদি আমি সিদ্ধ করাই, সমীকরণটা কি আসবে, y এর মানটা 0, তাহলে 0 মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের মানটা হচ্ছে কি a স্কোয়ার, কারণ x এর মানটা হচ্ছে a, প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা k এর ভ্যালু কত পাচ্ছি, k এর ভ্যালু পাইতেছি আমরা b স্কোয়ার। ওকে, তাহলে এই মানটা আমরা চলো বসায় দিই। সমীকরণটা কি আসে তাহলে, y স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই সম্পূর্ণ জিনিসটাকে ইকুয়েশনের এই পাশে নিয়ে যেতে পারি। তাহলে কত থাকে দেখো তো, থাকে হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার। সবাইকে আমরা চলো একটু বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই। তাহলে কত হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। শেষ হয়ে গেল। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। ঠিক আছে ভাই, তাহলে চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। দেখো কি বলতেছে আমাদেরকে, আমাদের কাছে হচ্ছে একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, ফুললি দেওয়া নাই, একটা সহগ মিসিং আছে, y ইকুয়ালস টু x প্লাস 3। আচ্ছা, তো এই রেখাটা হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4x এই পরাবৃত্তকে ছেদ করবে। সরল রেখাটা পরাবৃত্তকে কি করবে, ছেদ করবে। আচ্ছা, এই শর্তে আমাদেরকে m এর মান বের করতে হবে। এই শর্তে আমাদেরকে কিসের মান বের করতে হবে, m এর মান বের করতে হবে। m এর মানে বের করতে হবে বলতে m এর মানে সীমা বের করতে হবে। তো ভাইয়া সীমা কেন দিছে? আচ্ছা, দেখো একটা জিনিস দেখো, সবার আগে আমরা একটু পরাবৃত্তটা আঁকি। ঠিক আছে, y স্কোয়ার ইকুয়ালস টু 4x, তার মানে এরকম একটা পরাবৃত্ত। ওকে, তাহলে আমাদের কাছে এখন একটা সরল রেখা আছে, এরকম একটা সরল রেখা আছে। আচ্ছা, আমরা চলো এই সরল রেখাগুলোর ছেদবিন্দুগুলোর দিকে তাকাই। দেখো বলছে কি, ছেদ করছে। কি বলছে, ছেদ করছে, ছেদ করছে বলছে। আচ্ছা, এখন এটা একটু মাথায় রাখবা যে এটা কি করছে, ছেদ করছে। আচ্ছা, এবার দেখো, আমরা যদি একটু কষ্ট করে ছেদবিন্দুগুলো বের করার চেষ্টা করি, আমার কি করতে হবে, এই দুটো সমীকরণ সমাধান করতে হবে। y স্কয়ার ইকুয়ালস টু 4x আর y ইকুয়ালস টু mx প্লাস, এই দুটো সমীকরণ কি করা লাগবে, আমাকে সমাধান করা লাগবে। তাহলে চলো তো সমাধান করার চেষ্টা করি। y ইকুয়ালস টু mx প্লাস c, তাই না? আচ্ছা, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর y স্কয়ার ইকুয়ালস টু 4x, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আচ্ছা, তো ভাই 2 নং সমীকরণ আমি যদি y এর মানটা 1 নং সমীকরণ থেকে বসায় দিই, এটা যদি আমি বসায় দিই, তাহলে কত হবে, mx প্লাস c হোল স্কোয়ার ইকুয়ালস টু আসবে কত, 4x। আচ্ছা, তাহলে দাঁড়াচ্ছে কত, m স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mx c প্লাস হচ্ছে c স্কোয়ার ইকুয়ালস টু 4x। ওকে, আচ্ছা, তো এখন আমরা যদি সবাইকে একটু একপাশে নিয়ে আসি, m স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mx c মাইনাস 4x প্লাস c স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, দেখো তো, আমরা এই সমীকরণটা সমাধান করলে আমরা চাইতেছি এই দুটো সমীকরণ সমাধান করতে, তাই না? তাহলে আমি y এর মানটা এখানে বসায় দিছি।
বসায় শুধু এক্স এর একটা সমীকরণ পাইছি, এক্স এর এই সমীকরণটা যদি আমরা সমাধান করি দুইটা মান পাবো। কেন দুইটা মান পাবো বলো তো? কারণ দেখো দুইটা বিন্দুতে ছেদ করছে না, তাহলে দুইটা আলাদা আলাদা বিন্দুর জন্য এক্স এর দুইটা আলাদা আলাদা মান আসবে, রাইট? যেটা আমরা এই সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ সমাধান করে পাবো। আচ্ছা, তো ভাইয়া কোন একটা দ্বিঘাত সমীকরণের দুইটা উত্তর আসার শর্ত কি একটু ভাইকে বলো তো? কোনো দ্বিঘাত সমীকরণের দুইটা উত্তর আসার শর্ত হচ্ছে এর যে ডি এর মান, সে ডি এর মানটা আসবে গ্রেটার দেন জিরো। নিশ্চয়ক ডি এর মান কি আসবে? গ্রেটার দেন জিরো। এটাই হচ্ছে কি এরকম একটা দ্বিঘাত সমীকরণ থেকে দুইটা উত্তর পাওয়ার শর্ত। আচ্ছা, তো ভাইয়া ডি যদি গ্রেটার দেন জিরো হয়, আমরা একটু ডি এর ভ্যালুটা বের করি। ডি এর ভ্যালু কত হবে? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন জিরো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে এটাকে একটু এ প্রাইম দিয়ে লিখি, 4a প্রাইম, আর এটাকে দিই সি প্রাইম গ্রেটার দেন জিরো। মানে আমরা এই সমীকরণ নিয়ে কথা বলতেছি, আদর্শ সমীকরণ, দ্বিঘাতের আদর্শ সমীকরণ। a প্রাইম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 3 প্রাইম ইকুয়ালস টু জিরো। ভাই আপনি এ প্রাইম আর বি প্রাইম কেন ইউজ করতেছেন? কারণ ভাইয়া আমাদের প্রশ্নে আলাদাভাবে এ আর সি দেওয়া আছে, সো এটার সাথে যেন আমরা কনফিউজ না হই, এই জন্য ইউজ করতেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বি এর ভ্যালু, এ এর ভ্যালু আর সি এর ভ্যালুটা কত দেখো তো। আমরা যদি একটু সাজায় গুছায় লিখি এম স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এ এর ভ্যালুটা হচ্ছে এম স্কোয়ার। ঠিক আছে? এ প্রাইম ভ্যালুটা এম স্কোয়ার প্লাস, দেখো যদি আমরা একটু এক্স কমন নেই, 2mc মাইনাস 4, তাহলে এক্স এর যে সহগটা সেটা হবে কি বি এর ভ্যালু প্লাস সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি আমাদের ধ্রুবক পদ সি প্রাইমের ভ্যালু। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এই মানগুলো আমরা একটু এখানে বসায় দিব। বসায় দিলে কত পাওয়া যাবে? আমরা একটু ছবিটাকে স্থানান্তর করি, আমাদের এখানে জায়গা লাগবে, আমরা একটু ছবিটাকে ওই পাশে নিয়ে যাই। এই পাশে নিয়ে গেলাম, ছবিটা এখানে থাকলো। চলো আমরা এই জায়গাটা কাজে লাগাই। আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের এখানে আসতেছে কত? বি স্কোয়ার, তার মানে এটার স্কোয়ার 2mc মাইনাস 4, এটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ প্রাইম সি প্রাইম। এ প্রাইম কত? এম স্কোয়ার। সি প্রাইম কত? সি স্কোয়ার গ্রেটার দেন জিরো। আচ্ছা, তাহলে এখানে কত আসতেছে দেখো তো, ভাঙলে 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2mc 4mc ইন্টু 4, তাহলে হবে হচ্ছে মাইনাস 16mc মাইনাস 4, তাহলে হচ্ছে প্লাস 16 মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার গ্রেটার দেন জিরো। তাহলে 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি যায়, থাকে কত? 16 মাইনাস 16mc গ্রেটার দেন জিরো। আমরা যদি একটু 16 কমন নিই, কত লেখা যাবে? 1 মাইনাস এমসি গ্রেটার দেন জিরো। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাইকে যদি আমরা একটু 16 দিয়ে ভাগ করে দিই, ইকুয়েশন তো না, এটা তো একটা অসমতা, অসমতার সবাইকে যদি আমরা 16 দিয়ে ভাগ করে দিই, আমরা কি পাই? 1 মাইনাস এমসি কি হবে? গ্রেটার দেন জিরো। তাহলে পক্ষান্তর করলে কি আসে? 1 গ্রেটার দেন এমসি বা এমসি লেস দেন 1। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে এখানে একটা ঝামেলা করে ফেলছি। আমাদের প্রশ্ন আসলে সি ছিল না, প্রশ্নে সি এর মানটা বলা আছে। আমি ভেবেছিলাম প্রশ্নে সি এর মান বলা নাই, বাট প্রশ্নে সি এর মানটা বলা আছে, তো সি এর মানটা আমি এখানে বসায় দিই। সি এর মানটা আমি এই জায়গাতে একটু বসায় দিই। কত? সি এর মানটা হচ্ছে 3, তাহলে 3m হচ্ছে লেস দেন 1, তার মানে m এর ভ্যালুটা কত? লেস দেন 1/3। এটাই হচ্ছে কি আমাদের, এইটাই হচ্ছে আমাদের m এর মানের সীমা। m এর মান কত? লেস দেন 1/3। তার মানে m এর মান যদি 1/3 থেকে ছোট হয়, আমরা কি দেখতে পাবো? এই সরল রেখাটা এই পরাবৃত্তকে ছেদ করতেছে, তার মানে কি দুইটা ছেদবিন্দু পাওয়া যাবে। ওকে? আচ্ছা, তাহলে আশা করি এই ধরনের ম্যাথ সলভ করা ওয়ে বুঝছি। তো যদি কখনো প্রশ্ন এরকম বলে, কোনো কনিক দিয়ে বলে, কোনো সরলরেখার একটা কনিকের সমীকরণ দিয়ে বলে যে এই সরলরেখাটা কনিকটাকে ছেদ করতেছে, বা হচ্ছে ধরো স্পর্শ করতেছে, বা ধরো ছেদ বা স্পর্শ কিছুই করতেছে না, সো ছেদ করতেছে মানে তুমি এরকম একটা সমীকরণ বের করে সেখান থেকে কি পাবা? দুইটা সমাধান পাবা। তার মানে ডি এর ভ্যালু কি হবে? গ্রেটার দেন জিরো। যদি বলে থাকে স্পর্শ করে, তার মানে এরকম সমীকরণ সমাধান করে তুমি জাস্ট একটা সমাধান পাবা, তার মানে ডি ইকুয়ালস টু জিরো। আর যদি বলে ছেদ বা স্পর্শ কিছুই করে না, তার মানে কোনো সমাধানই নেই, তার মানে তখন কি হবে? ডি লেস দেন জিরো। এই যে শর্তগুলো আছে, এই শর্তগুলো অ্যাপ্লাই করলে তুমি এরকম সীমা বের করে ফেলতে পারবা। আশা করি ম্যাথটা বুঝে আসলো। চলো আমরা পরের ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এর সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো ধরে নিলাম সমীকরণটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c। y ইকুয়ালস টু mx প্লাস c। এখন আমাদের কাজ হচ্ছে ভাইয়া এখান থেকে m এর ভ্যালু বের করা আর c এর ভ্যালুটা বের করা। এদের ভ্যালু বের করতে পারলেই আমরা কি করতে পারবো? সাধারণ স্পর্শকের সমীকরণটা বের করতে পারবো। আচ্ছা,
তাহলে এখন ভাই ফার্স্টে খেয়াল করো, আমাদের এই প্রশ্নের জন্য এ কিন্তু একটা ধ্রুবক পদ। প্রশ্নে যে সকল চলক দেওয়া থাকে সেগুলো আসলে চলক না, সেগুলোকে কি হিসেবে ট্রিট করতে হয়? ধ্রুবক পদ হিসেবে ট্রিট করতে হয়। তার মানে আমাদের এখানে এ জিনিসটা কি ধ্রুবক পদ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো সলভ করার নিয়মটা কি। তো ভাইয়া y স্কোয়ার ইকুয়ালস টু 4x, এই সরলরেখাটা যদি এই পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে আমাদের শর্তটা হবে হচ্ছে a ইকুয়ালস টু এম সি, বা তোমরা হচ্ছে জিনিসটাকে অনেক সময় এভাবে পড়ে অভ্যস্ত যে তোমার সি ইকুয়ালস টু এ বাই এম, সি ইকুয়ালস টু এ বাই এম, এভাবে পড়ে অনেকে অভ্যস্ত, তো অসুবিধা নেই, এ ইকুয়ালস টু এম সি একই কথা। আচ্ছা, আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay যদি একে স্পর্শ করে, একে যদি স্পর্শ করে সেক্ষেত্রে আমরা কি শর্ত পাবো? সেক্ষেত্রে আমরা শর্ত পাবো সি ইকুয়ালস টু মাইনাস এ এম স্কোয়ার। সেক্ষেত্রে শর্তটা হচ্ছে সি ইকুয়ালস টু মাইনাস এ এম স্কোয়ার। আচ্ছা, তো ভাই দেখো, যেহেতু এই সরলরেখাটা দুইটা পরাবৃত্তকেই স্পর্শ করবে, সাধারণ স্পর্শক, তার মানে এই দুইটা শর্ত একই সাথে মানবে। তাহলে দুইটা শর্ত যদি একই সাথে মানে, এই যে আমরা একটা শর্ত থেকে সি এর ভ্যালু পাইছি, এই ভ্যালুটাকে আমি অপর শর্তের সিতে বসা দিতে পারি। বসা দিলে আমরা কি পাবো? এ বাই এম ইকুয়ালস টু মাইনাস এ এম স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি, দেখো বোথ সাইড থেকে হচ্ছে আমার এ কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকতেছে কত? 1 ইকুয়ালস টু মাইনাস এম কিউব। তাহলে এখান থেকে আমাদের থাকতেছে কত? এম কিউবের ভ্যালু হচ্ছে -1, তাহলে এম এর ভ্যালুটা কত আসতেছে? -1, ঠিক আছে? তাহলে এম এর ভ্যালু আমরা কত পাইতেছি? -1। আচ্ছা, তাহলে এম এর ভ্যালু যদি -1 হয়, সি এর ভ্যালু কত হবে? সি ইকুয়ালস টু এ বাই এম, তাহলে এ বাই -1, তার মানে সি এর ভ্যালু কত? -1। আচ্ছা, সরি, সি এর ভ্যালু -1 না, সি এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস এ, এ বাই -1 না, তাহলে মাইনাস এ। আচ্ছা, তাহলে এম এর ভ্যালু বের করে ফেলছি আমরা, সি এর ভ্যালু বের করে ফেলছি। এম এর ভ্যালু -1, সি এর ভ্যালু -এ, বসায় দাও সমীকরণে। তাহলে স্পর্শক কি আসে? স্পর্শকের সমীকরণটা আসে y ইকুয়ালস টু mx, m এর ভ্যালু -1, তাহলে -1 ইন্টু এক্স প্লাস সি, সি এর ভ্যালু কত? -a। সবাইকে একপাশে নিয়ে আসো, x প্লাস ওয়াই প্লাস এ ইকুয়ালস টু 0। শেষ। ওকে, আচ্ছা, আশা করি ম্যাথটা বোঝা গেল। এটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়, সো মুখস্থ রাখবা, x প্লাস ওয়াই প্লাস এ ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে কি আমাদের সাধারণ স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট ম্যাথটা দেখে ফেলি। একটু উইয়ার্ড ম্যাথ, বাট আমরা একটু শিখে রাখি, ঠিক আছে? ছোট ম্যাথ বাট একটু উইয়ার্ড ম্যাথ। আচ্ছা, তাহলে দেখো কি বলতেছে প্রশ্নটাতে। প্রশ্নটাতে বলা হচ্ছে √x প্লাস √y ইকুয়ালস টু √a, এই সমীকরণটাকে আমরা দুইবার বর্গ করব। একে দুইবার বর্গ করে আমরা কনিক শনাক্ত করব। তাহলে ফার্স্টে চলো আমরা আপাতত জাস্ট এই প্রথম পার্টটুকু করি। আগে আমরা চলো এখান থেকে দুইবার বর্গ করার মাধ্যমে কনিকটাকে শনাক্ত করি। তাহলে √x প্লাস √y ইকুয়ালস টু √a, এখান থেকে আমরা কি লিখতে পারি? চলো √y কে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি লেখা যাবে? বা তুমি চাইলে এখানেই বর্গ করে ফেলতে পারো, এখানে চলো বর্গ করে ফেলি। তাহলে বোথ সাইডে আমরা স্কোয়ার করতেছি, √a এর স্কোয়ার করলে কত আসবে? জাস্ট এ। আচ্ছা, তাহলে √x প্লাস √y হোল স্কোয়ার কত আসে? তাহলে √x এর স্কোয়ার, তাহলে শুধু x প্লাস 2 ইন্টু √x ইন্টু √y প্লাস √y এর স্কোয়ার, তার মানে শুধু y ইকুয়ালস টু কত? a। আচ্ছা, আমরা একটা কাজ করব, শুধু রুট সংক্রান্ত জিনিসগুলোকে একপাশে রেখে বাকি সবাইকে অপর পাশে পাঠিয়ে দিব। আচ্ছা, এবার চলো হচ্ছে স্কোয়ার করে ফেলি, তাহলে এটা স্কোয়ার করলে কত হবে? 4xy, আর এ পাশে কত আসবে? a মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, তাহলে চলো আমরা একটু সামনে আগাই, আমার হচ্ছে একটু ঝামেলা হয়েছিল। আচ্ছা, তাহলে চলো কি করতেছিলাম, আমরা এটাকে বড় করতেছিলাম। তাহলে আমরা এই পাশে না লিখি, এখান থেকে লিখি আমরা। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু বিস্তার করে ফেলি, কত আসবে? 4xy ইকুয়ালস টু, এ পাশে আসতেছে হচ্ছে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে কত হবে? -2ax মাইনাস 2ay, সাথে কত হবে? প্লাস 2xy, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইয়া দেখো, সবাইকে হচ্ছে আমরা একটু একপাশে পাঠিয়ে দিই। সবাইকে আমরা যদি একটু একপাশে পাঠিয়ে দিই, আমরা হাতে থাকে কি? থাকে হচ্ছে a স্কোয়ার, এই 4xy কে চলে এই পাশে নিয়ে যাই, হ্যাঁ? তাহলে কত থাকবে? a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2ay প্লাস 2xy মাইনাস 4xy ইকুয়ালস টু 0।
তাহলে কত লেখা যায়, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2ay মাইনাস 2xy ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি হচ্ছে এটা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে এখন এটা কিন্তু দেখে এখনো বোঝা যাচ্ছে না যে এটা আসলে কি। এটা কি হচ্ছে আমাদের কোনো পরাবৃত্ত, অধিবৃত্ত, নাকি হচ্ছে তোমার উপবৃত্ত? সো আমরা কিন্তু একটা মেথড জানি, কনিক শনাক্তকরণ, একটা এই নির্ণায়কের মেথড আছে, তুমি সেভাবে করতে পারো। আর একটা কাজ করতে পারি, এটা আমরা একটু সাজাইতে পারি। চলো আমরা একটু সাজাই, সাজানোর মাধ্যমে দেখায় দিই যে এটা আসলে একটা উপবৃত্ত। তাহলে চলো সাজাই। আচ্ছা, তো সাজানোর নিয়মটা কি দেখো, আমাদের এখানে কিছু জিনিস নিয়ে আমরা একটা পূর্ণবর্গ তৈরি করতে পারি। কাদেরকে নিয়ে? দেখো, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস 2xy, এরা আসলে একটা পূর্ণবর্গ জিনিস তৈরি করে। কারা? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এরা মিলে কি তৈরি করতেছে? একটা পূর্ণবর্গ চেহারা তৈরি করতেছে। আচ্ছা, তাহলে বাকি থাকতেছে কি? যারা বাকি থাকে তাদেরকে অপর পাশে পাঠায় দাও। তাহলে বাকি আছে এ স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2ay, সাইড চেঞ্জ করলে কি হবে? 2x প্লাস 2ay মাইনাস হচ্ছে কত? এ স্কোয়ার। আচ্ছা, তো ভাই দেখো এই পাশে আমার কাছে কি আছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর এই পাশে যদি সবার কাছ থেকে আমি এ কমন নেই তাহলে কত পাবো? 2x প্লাস 2y মাইনাস এ। ওকে, আচ্ছা, তো দেখো এটার চেহারাটা কিন্তু পরাবৃত্তের চেহারার মতোই, কিন্তু একটু তফাৎ আছে। এটা একটু বিদঘুটে রকমের পরাবৃত্ত। আমি তোমাদেরকে যদি ছবিটা দেখায় দিই, এটার ছবিটা আসবে হচ্ছে এইরকম, এইরকম একটা ছবি আসে। ঠিক আছে, সো এটা কিন্তু আসলে একটা পরাবৃত্ত, কিন্তু এটা অসীম পর্যন্ত কিন্তু বিস্তৃত না। কারণ হচ্ছে আমাদের এখানে দেখো রুট এক্স আর রুট ওয়াই আছে। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, যদি আমরা জাস্ট এই সমীকরণটার কথা বলি, এটা তাহলে অসীম পর্যন্ত বিস্তৃত হয়ে যেত। বাট যেহেতু সমীকরণ আমরা পাইছি রুট এক্স রুট ওয়াই থেকে, জন্য এটা এরকম ভাবে থাকবে। তোমরা চাইলে ডেসমসে দেখতে পারো। আচ্ছা, তো যাই হোক, এখন প্রশ্ন আমাদেরকে বলছে কি? প্রশ্ন বলছে ছবি আঁকতে, ছবি আঁকছি, লাগবে হচ্ছে অক্ষের সমীকরণ। তো মাথায় রাখবা, যে কোনো পরাবৃত্তের সমীকরণের ক্ষেত্রেই এক পাশে থাকবে একটা বর্গ রাশি, আর এক পাশে থাকবে তোমার কাছে নর্মাল একচলক বিশিষ্ট, সরি, একমাত্রা বিশিষ্ট রাশি, এক পাওয়ার বিশিষ্ট রাশি। তাহলে এই যে বর্গ রাশিটা আছে, যার বর্গ করতেছি সেটাকে সমান 0 ধরলেই অক্ষের সমীকরণটা চলে আসে। তাহলে বর্গ করতেছি আমি কার? এক্স মাইনাস ওয়াই এর। তার মানে এক্স মাইনাস ওয়াই সমান 0, এটা থেকে আমি কি পেয়ে যাব? এটা পেয়ে যাব আমি অক্ষের সমীকরণ। এটা সব সময় প্রযোজ্য। তাহলে এটা হচ্ছে কি আমাদের অক্ষের সমীকরণ। ঠিক আছে ভাই? আচ্ছা, ওকে। এরপরে কি থাকতেছে? এটা চলে আসলো আমাদের অক্ষের সমীকরণ। তাহলে আমরা যদি তোমাদেরকে একটু দেখায় দিই অক্ষের সমীকরণটা, তাহলে কি আসলো? y ইকুয়ালস টু এক্স। অক্ষের সমীকরণটা তাহলে আসলো হচ্ছে y ইকুয়ালস টু এক্স। এটাই আসলো আমাদের অক্ষের সমীকরণ। আবারও বলি, বর্গ ইকুয়ালস টু হচ্ছে পাওয়ার 1, বর্গ রাশি সমান সমান সামথিং ইন্টু পাওয়ার 1। তাহলে বর্গ রাশিটার যার বর্গ করতেছি তাকে সমান সমান 0 ধরে নিলে অক্ষের সমীকরণ পাওয়া যায়। অন্যান্য যে আমাদের আদর্শ পরাবৃত্তগুলো আছে তাদের জন্য কথাটা সত্যি, বিশ্বাস না হলে মিলাই দেখো ভাইয়ের কথা। আচ্ছা, তাহলে আমি অক্ষের সমীকরণটা পেয়ে গেলাম। এবার আমাদের বলছে শীর্ষবিন্দু বের করতে হবে। শীর্ষবিন্দু, এখন শীর্ষবিন্দু বের করার ওয়ে কি? খুবই সিম্পল। দেখো, শীর্ষবিন্দু হচ্ছে পরাবৃত্ত আর অক্ষের ছেদবিন্দু, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে আসলে এই যে অক্ষ আছে y = x, এইটা, আর এই যে আমাদের পরাবৃত্তের সমীকরণটা আছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু রুট এ, এই দুটো সমীকরণ সমাধান করতে হবে। ঠিক আছে, এই দুটো সমীকরণ সমাধান করলে আমি কি পেয়ে যাব? এই দুটো সমীকরণ সমাধান করলে আমি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। আচ্ছা, তাহলে ভাই y ইকুয়ালস টু এক্স, এই যে মানটা, y এর মানটা যে x এর সমান, সেটা যদি আমরা দ্বিতীয় ইকুয়েশনে বসায় দিই তাহলে কত পাবো? রুট এক্স প্লাস রুট এক্স ইকুয়ালস টু হচ্ছে রুট এ। তাহলে এটা আসবে হচ্ছে 2 রুট এক্স ইকুয়ালস টু হচ্ছে রুট এ। তাহলে এখান থেকে আমার কত আসবে? 4x ইকুয়ালস টু এ। তাহলে এই জায়গা থেকে আমাদের x এর ভ্যালুটা কত আসলো? a/4। তাহলে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম a/4। ওকে, তাহলে x এর ভ্যালুটা যদি a/4 হয়, আমাদের y এর ভ্যালুটা কত আসবে? দেখো তো, y এর ভ্যালু আসবে হচ্ছে y ইকুয়ালস টু x, মানে y এর ভ্যালু x এর সমান, মানে y এর ভ্যালু a/4। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত আসলো? a/4, a/4, a/4। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো তো সবাই এটা বুঝতে পারছি কিনা? আমরা সবাইকে এটা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলছি, অক্ষরেখার সমীকরণ বের করে ফেলছি। এখন হচ্ছে স্থানাঙ্কের অক্ষদের স্পর্শবিন্দু। লাস্টে কি বের করতে হবে?
লাস্টে বের করতে হবে স্থানাঙ্কের অক্ষদ্বয়ের স্পর্শবিন্দু। তাহলে এই বিন্দু আর এই বিন্দু, তো ভাইয়া এরা হচ্ছে কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে। তো ভাইয়া এই বিন্দুর জন্য দেখো ভুজের মান 0, কোটির মান বের করতে হবে। আবার এই বিন্দুর জন্য দেখো কোটির মান, এই বিন্দুর জন্য দেখো আমাদের দাঁড়াও এখানে একটু উল্টা বলে ফেলছি, এখানে হচ্ছে আমাদের কোটির মান 0, এক্স অক্ষের উপরস্থ বিন্দু না, তাহলে কোটির মান 0, ভুজের মান বের করতে হবে। আর এই বিন্দুর জন্য ভুজের মান 0, কোটির মান বের করতে হবে। আচ্ছা, তাহলে এই বিন্দুটা বের করার জন্য আমরা কি করব, আমাদের যে সমীকরণটা আছে সেখানে এক্স এর মান 0 বসাবো। তাহলে √0 প্লাস √y, এই যে সমীকরণটা সেখানে আমরা এক্স এর মান 0 বসাবো, তাহলে √0 প্লাস √y ইকুয়ালস টু √a। সেখান থেকে আমাদের y এর ভ্যালু আসতেছে a। ঠিক আছে, দাঁড়াও আমি হচ্ছে আবারও উল্টা বলে ফেলছি, y এর মান 0 বসাইতে হবে। আচ্ছা দুঃখিত, দেখো y এর মান 0 বসাইতে হবে, তাহলে কত আসবে, √x প্লাস √0 ইকুয়ালস টু √a। তাহলে এই জায়গা থেকে আমাদের x এর মানটা কত আসবে, a। তাহলে এটা আসলে কত, a,0। আর এই বিন্দুর জন্য আমি কি করব, x এর মান 0 বসাবো, তাহলে √0 প্লাস √y ইকুয়ালস টু √a। সেখান থেকে আমাদের y এর ভ্যালু কত আসবে, a। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত আসলো, 0,a। তাহলে দেখো আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলছি, আর স্থানাঙ্কের অক্ষদ্বয়কে কোথায় কোথায় স্পর্শ করতেছে সেটাও বের করে ফেলছি। আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে ভাই, তো লাস্টে আমরা একটু অদ্ভুত দেখতে ম্যাথ করলাম, বাট এটা করতে গিয়ে কিন্তু আমরা একটা ফান্ডামেন্টাল জিনিস শিখছি, আশা করি বুঝতে পারছো। এবং এরকম জিনিসপত্র দেওয়া থাকলে কিভাবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হয় তাও কিন্তু আমরা শিখলাম। কি করব, অক্ষরেখা শীর্ষবিন্দুর সমীকরণটা সমাধান করব। ঠিক আছে ভাই, ওকে। তাহলে এই ছিল আমাদের কনিকের ক্লাস। এর থেকে বড় কোনো কিছু বা কঠিন কোনো কিছু আসলে আসবে না, আমরা এখানে যথেষ্ট বড় ম্যাথ দেখে ফেলেছি। আসলে এর থেকে ছোট ম্যাথই আসবে, এর থেকে ইজি ম্যাথই আসবে। সো এরকম টাইপের কিছু ম্যাথ তোমরা একটু বই থেকে দেখে, আমাদের যে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা দেওয়া আছে সেখানে দেখবে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, তো কোশ্চেন ব্যাংকের প্রবলেম তো সলভ করবাই, পাশাপাশি প্র্যাকটিস প্রবলেম থেকে এরকম কিছু প্রবলেম সলভ করবা, তাহলেই মোর দেন এনাফ হয়ে যাবে। তাহলে ভাইয়া এই ছিল আমার আজকের ক্লাস, আশা করি ক্লাসটা বোঝা গেল। হোপফুলি তোমাদের সবার মনোকামনা পূর্ণ হবে, তোমাদের যার যেটা ইচ্ছা সেই ভার্সিটিতে সবাই আশা করি ভর্তি হতে পারবা। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, হয়তো অন্য কোনো একদিন অন্য কোনো এক ক্লাসে দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।